ওয়াও, জায়গাটা অনেক সুন্দর। সুন্দর বলেই তো তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। আমরা এবার মনের আনন্দে এখানে বসে প্রেম করব, কেউ কিছু বলতে পারবে না। মারিয়ার কথা শুনে আমি কিছু বললাম না, শুধু একটা হাসি উপহার দিলাম। এরপর আমরা একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়লাম। মারিয়া এখানে আসার সময় বাদাম কিনে নিয়ে এসেছিল। দুইজনই বাদাম খাইতেছি আর নদীর পানির ঢেউ দেখতেছি। আচ্ছা মারিয়া, আপনি আমার মাঝে কি এমন দেখলেন যে আমার সাথে আপনার প্রেম করতে হবে? তোমার হাসি, তোমার গুছিয়ে কথা বলার স্টাইল, তোমার চুলের স্টাইল, আর সবচেয়ে বেশি যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে তোমার ওই চোখ মারার স্টাইল। তুমি ধরে নিতে পারো যে তোমার চোখ মারা দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি মারিয়ার কথা শুনে হাসবো না কান্না করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। চোখ মারা দেখে নাকি প্রেমে পড়েছে। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারের সবাই আছে, বাবা মা ভাই বোন চাচা চাচি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার বলতে আমি আর আমার আব্বু। তবে আব্বু অফিসের কাজে সব সময় ব্যস্ত থাকে, তাই আব্বুর সাথে বেশি সময় থাকতে পারি নাই। ও, এইভাবে আজকের বিকালটা কেটে যায়। আমার জীবনের সবচেয়ে ভালো বিকালগুলোর মধ্যে এই দিনটা ছিল অন্যতম। আসলে এই 2 দিনে আমি যা বুঝতে পেরেছি তাতে আমার মনে হয় না যে মারিয়া আমার সাথে নাটক করতে পারে। আচ্ছা, আমার কি ঠিক হচ্ছে মারিয়ার সাথে নাটক করা? মারিয়া সত্যিটা জানতে পারলে আমাকে কি কোনোদিন ক্ষমা করবে? আমি এমন সব প্রশ্ন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলাম। তখন আনুমানিক রাত 8টা বাজে। নাজমুল বিকালে ফোন দিয়েছিল। আমি ওকে উল্টাপাল্টা একটা কিছু বুঝিয়ে দিয়েছি, তাই কোনো প্যারা নেই। বাসার কাছে প্রায় চলে এসেছিলাম, তখনই কই থেকে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে দেখি গাড়ি থেকে কয়েকটা লোক এসে আমাকে জোর করে গাড়িতে বসিয়ে দিল। আমি চাইলে এখানে সবগুলোর সাথে ফাইট করতে পারতাম, কিন্তু না, আমার কেন জানি মনে হচ্ছে এটা এনামুলের কাজ। এনামুল লোক পাঠিয়ে আমাকে ধরে নিয়ে ওর গোপন ডেরায় যাচ্ছে। তাই আমি ইচ্ছে করে কোনো বাধা দেইনি কাউকে। লোকগুলোর মধ্যে থেকে একজন আমার চোখ কালো কাপড় দিয়ে আটকে দিল। প্রায় 1 ঘন্টা পরে আমাকে গাড়ি থেকে নামিয়ে চোখ বাঁধা অবস্থায় একটা রুমে নিয়ে গেল। এরপর আমাকে একটা চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দেওয়া হলো। আমি কিছুই বুঝতে পারতেছি না যে আমি কোথায় আছি। চারিপাশে পানি পড়ার আওয়াজ হচ্ছে। কিছু সময় পরে হঠাৎ একটা হাত আমার চোখের বাঁধন খুলে দিল। আমি চোখ মেলে তাকালাম। তাকিয়ে বেশ খানিকটা অবাক হলাম, কারণ আমার সামনে শিমলা দাঁড়িয়ে আছে, হাতে একটা পিস্তল। শিমলা, তুমি এখানে? তার মানে তুমি এগুলো করেছো? শিমলা কিছু না বলে আমার সামনে আরেকটা চেয়ার এনে বসে বলতে লাগ, তুই না আমাকে ভালোবাসিস? কিন্তু আমাকে যদি ভালোই বেসে থাকিস তাহলে অন্য মেয়ের সাথে আজকে পার্কে কি করেছিস? তুমি বিশ্বাস করো, আমরা জাস্ট ফ্রেন্ড। আর তাছাড়া তুমিও তো আমাকে ভালোবাসো না, তাই আমি আর একা থেকে কি করব? এটা আমিও তো বুঝতে পারছি না, কেন বারবার আমার মনের বিরুদ্ধে গিয়ে তোকে তুলে আনতেছি, কেন বারবার তোকে এত নজরে রাখতেছি। অন্য কোনো মেয়ের সাথে দেখলে কেন আমি সহ্য করতে পারছি না, কেন আমি নিজেই জানি না। আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। সবই বুঝলাম, কিন্তু শিমলা, তুমি কি কোনো লেডি ডন নাকি? হঠাৎ তোমার এমনটা মনে হলো কেন? তো কেমন মনে হবে? এইরকম রাস্তা দিয়ে যাকে তাকে তুলে আনলে লেডি ডনই তো বলবে সবাই, তাই নয় কি? এরপর শিমলা আমার হাতের বাঁধন খুলে দিল। আজকে তো আমার ইচ্ছে করতেছিল যে তোকে এমন মার দিব যে আর কোনো মেয়ের দিকে তাকাতেই পারবি না, কিন্তু ছেড়ে দিলাম আজকের মতো। কি হচ্ছে আমার সাথে? আমি কিছুই বুঝতেছি না। তুমি কি আমাকে ভালোবাসবে নাকি বাসবে না বলে দাও, আমি আর তোমাকে বিরক্ত করব না। আমাকে 2 দিন সময় দাও, আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব। 2 দিন মনে থাকে যেন। আমি বাসায় যাচ্ছি। এরপর আমি এখান থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাই। রাতের খাবার বাইরে থেকে অর্ডার করে খেয়ে নিলাম। এরপর ভাবতে লাগলাম, কি মেয়েরে ভাই, ভালোবাসি বলতে পারবে না, আবার ঠিকই ভালোবাসার অধিকার খাটাবে। শিমলা কি আসলে আমাকে ভুলে গেছে? জানি না, যা হবে সব সামনে, সবকিছু দেখা যাবে। অন্যদিকে জান্নাত আর নাজমুলের ফোন আলাপ। তুমি কি ভেবেছো আমি পুলিশ সম্পর্কে কিছু জানি না? আমি আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি ডিআইজি অফিসার কোনোদিন তো থানায় জয়েন করে না। তাহলে তুমি সেই দিন বললে কেন যে ইমন ভাইয়া কিছুদিন পরে থানায় জয়েন করবে? আরে তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আমি ভুলে হয়তো বলে ফেলেছিলাম। ওকে, এটা মেনে নিলাম, কিন্তু এত কম বয়সে মানুষ ডিআইজি অফিসার হয় কিভাবে? এবার না হেসে পারলাম না। আসলে পুলিশ আমার হওয়া উচিত ছিল না, আমার বাবুটার পুলিশ হলে ভালো হতো। এই, তুমি এইসব না বলে আমার প্রশ্নের উত্তর দাও।
শোনো, তোমাকে সবকিছু খুলেই বলি। বাংলাদেশের পুলিশের গোয়েন্দা সংস্থার প্রধান অর্থাৎ বর্তমান পুলিশ সুপার ঢাকা মোহাম্মদ মারুফ হোসেন স্যার, তিনি ইমন স্যারকে প্রমোশন দিয়ে সরাসরি ডিআইজি অফিসার বানিয়ে দেয়। এখন যদি বলো, তিনি হঠাৎ করে এমন একটা কম বয়সী পুলিশকে কিভাবে এত বড় পদে নিতে পারে? কিভাবে? মনে পড়ে 6 মাস আগে বাংলাদেশের সবচেয়ে বড় আসামি তপু খানকে পুলিশ গ্রেপ্তার করে, সেটাও আবার 12 বছর পরে। এই 12 বছর সারা বাংলাদেশের পুলিশ তপু খানের পিছে পড়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি, কেউ তাকে গ্রেপ্তার করতেও পারেনি। তাহলে কে গ্রেফতার করেছিল? কে আবার? আমার স্যার ইমন। এরপর এসবি স্যার খুশি হয়ে তাকে সরাসরি ডিআইজি পদে বসিয়ে দেয়। এবার বুঝতে পেরেছো তো নাকি? খুব বুঝলাম। আমার ভাই একটা জিনিয়াস। এমন ভাবে বলতেছো যে সে তোমার নিজেরই ভাই। নিজে? কি হলো, থেমে গেলে কেন? না, এমনি কিছু না। এখন রাখি, বাই। ওকে, বাই। অপরদিকে শিমলা নিজের রুমে বসে আছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল সে চিন্তা করে যাচ্ছে কি করবে। ইমনকে ভালোবেসে আপন করে নেবে নাকি শ্রাবণের জন্য অপেক্ষা করে থাকবে? কি করবে সে কিছুই বুঝতে পারছে না। আর বেশি কিছু না ভেবে শিমলা ঘুমিয়ে পড়লো। সকাল সকাল জান্নাতের কারণে আমি এখন কফি শপে বসে আছি। সেই 20 মিনিট ধরে অপেক্ষা করে বসে আছি, কিন্তু মহারানীর আসার কোনো নামই নেই। কিছু সময় পরে জান্নাত এলো, এসে আমার সামনের চেয়ারে বসে পড়লো আর বলল, সরি ভাইয়া, রাস্তায় অনেক জ্যাম, তাই আসতে একটু লেট হয়ে গেল। বুঝলাম, কিন্তু হঠাৎ আজকে সকালবেলা আমাকে এখানে ডেকে আনলি কেন? ভাইয়া, তুই তো জানিস না, তাই আমি ভাবলাম তোকে জানিয়ে দেই, না হলে পরে দেখা যাবে তুই মাইন্ড করবি। কি জানি না আমি। শোন ভাই, আমার ইচ্ছে ছিল আমি ঢাকা থেকে সেখানে একটা ভার্সিটিতে পড়াশোনা করব। ভাইয়া আর আব্বুর কারণে আমার সেই ইচ্ছেটা পূরণ হয়। তুই তো জানিস ভাইয়া, ঢাকা শহরে আমাদের কোনো আত্মীয় নেই। আমি 2 বছর ঢাকা থেকে একা একা পড়াশোনা করেছি। তোর বার্থডের কারণে বাসায় এসেছিলাম, কিন্তু আমি আর এখন ঢাকা যেতে চাচ্ছি না। মানে কেন ঢাকা যাবি না কেন? এত সুন্দর একটা ভার্সিটিতে যেতে প্রবলেম কোথায়? ভাইয়া, আমার ঢাকা শহর ভালো লাগে না। যদিও প্রথম খুব ভালো লাগতো, কিন্তু ভাইয়া বিশ্বাস কর, আমার একা একা থাকতে একটুও ভালো লাগে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের শহরের ভার্সিটিতে ভর্তি হব। আর তাছাড়া সেখানে তো বড় ভাইয়া আছেই। এটা সম্পূর্ণ তোর সিদ্ধান্ত, আমি কখনোই তোর ইচ্ছার বিরুদ্ধে যাব না। তোর যখন যেটা খুশি আমাকে বলবি, আমি করে দিব। আমার সোনা ভাইয়া। আর কিছু বলবি? আমার একটা কাজ ছিল, তাই তাড়াতাড়ি বাসায় যেতে হবে। জানে তো, পুলিশ তো সবসময় ব্যস্তই থাকবে। মানে কে পুলিশ? আমি অবাক হয়ে, আপু জানলো কিভাবে? আয় ভাইয়া, তুই এত নাকামি করিস কেন? যেন এই পৃথিবীতে উনি একাই বুদ্ধিমান আর সবাই বোকা। উনি এত বড় খেল খেলে যাবে, আর কেউ ধরতে পারবে না। আপু মাফ চাই, তুই যে আমার বোন সেটা আমি খুব ভালোভাবে টের পাচ্ছি। এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কিভাবে? আর শোন, তোর ভার্সিটির নাম আর তোর সব ডিটেলস আমার কাছে দিয়ে যাস। আমি টিসি আনার সব ব্যবস্থা করে দিব নে, কোনো সমস্যা হবে না। অবশ্যই। এরপর আমি সোজা আমার বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি সকাল 11টা বেজে গেছে, তাই বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নিলাম। নিজের রুমে বসে মোবাইল ঘাঁটতেছিলাম, তখনই নাজমুলের ফোন। স্যার, আগামী 15 সেপ্টেম্বর স্থানে একটা মিটিং হতে চলেছে। সেখানে শহরের সকল বড় বড় নেতা থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী সহ অনেকে উপস্থিত থাকবে। আর আপনার কথা অনুযায়ী সেখানে মিডিয়া উপস্থিত থাকবে। আপনি চাইলে আমরা ওই দিনেই এনামুলকে গ্রেফতার করতে পারি। ওয়াও, আমি তো এটাই চেয়েছিলাম, সকলের সামনে এনামুলকে গ্রেফতার করব। সারা দেশের মানুষকে দেখিয়ে দিব অন্যায়ের কোনো মাফ নেই। জি স্যার, তাহলে আমাদের হাতে আর মাত্র সময় আছে 10 দিন। আর এই 10 দিন আপনি একটু সাবধানে থাকবেন স্যার। অবশ্যই। এরপর কিছু প্ল্যানের কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। এনামুল, তোর সময় ফুরিয়ে এসেছে, আর মাত্র 10টা দিন। এরপর থেকে তোর স্থান হবে অন্ধকার কারাগারে। শিমলা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কিন্তু অফিসে গিয়ে কিছুতেই কাজে মন বসাতে পারছে না। তাই সে তার গাড়ি নিয়ে একটা নির্জন ফাঁকা জায়গায় চলে যায়। গাড়ি থেকে নেমে একা একা হাঁটতে লাগে। আশেপাশে তেমন কোনো কাজ নেই। তখনই শিমলার চোখ যায় একটা ছেলে আর একটা মেয়ের দিকে। ছেলে মেয়ে দুজন একে অপরের হাত ধরে আস্তে আস্তে হাঁটতেছে আর গল্প করতেছে। মাঝে মাঝে অনেক হালকা এসে উঠতেছে মেয়েটা। এটা দেখেই শিমলার বুক কেঁপে ওঠে আর মনে মনে ভাবতে লাগে,
কি করে যে সে তার অতীত ভুলে গেল, কি করে সে শ্রাবণকে ভুলে গেল। একটা মানুষকে ভুলে যাওয়া কি এতটাই সহজ? আজকে আবার সবকিছু মনে পড়ে গেল শিমলার। পুরনো প্রেমটা যেন আবার চুপি চুপি ডাক দিচ্ছে। মনে পড়ে সেই দিনগুলোর কথা। কত ক্লাস ফাঁকি দিয়েছে সে। শিমলার শ্রাবণ এভাবেই ঘুরতে বেরিয়েছে। কত সব স্মৃতি জমা পড়ে আছে, হয়তো একটা নাড়া দিলেই সবকিছু জেগে উঠবে। স্কুলের কত ক্লাসই না ফাঁকি দিয়ে সে আর শ্রাবণ সিনেমা দেখতে গেছে, সেটা হয়তো গুনে গুনেও শেষ করা যাবে না। তখন বয়সটা কম হলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। শিমলা এবার নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি সেই শিমলা যে কিনা শ্রাবণের ভালোবাসা পাওয়ার জন্য নিজের পরিবার ছেড়ে দূরে পড়ে আছি? আমি কি করে একটা অচেনা ছেলেকে পেয়ে আমার শ্রাবণকে ভুলে যেতে পারি? কি করে? এখন ইচ্ছে করতেছে গাড়িতে থাকা বন্দুকটা দিয়ে নিজেই নিজেকে গুলি করতে। না, আর না। আমি ইমনকে আজকে আর এখনই সরাসরি ভাবে জানিয়ে দেব আমি ওকে ভালোবাসি না। আমি শুধুমাত্র শ্রাবণকে ভালোবাসি, আর কাউকে আমি ওর জায়গায় বসাতে পারবো না। এরপর শিমলা গাড়িতে উঠে জোরে ড্রাইভ করতে লাগে। যেখানে 30 মিনিটের রাস্তা সেখানে শিমলা 10 মিনিটে পৌঁছায়। মারিয়া খুশির কোনো সীমা নেই আজ। সে এত খুশি আগে কখনো হয়েছে কিনা তা মারিয়া জানা নেই, কারণ সে তার পছন্দের মানুষকে পেয়ে গেছে। মারিয়া শহরের সবচেয়ে বড় ভার্সিটিতে পড়াশোনা করতেছে, আর 2 বছর পরেই তার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। মারিয়া স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত অনেক ছেলেকে দেখেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তার মনের মতো হতে পারে নাই। সে এখন খুব খুশি, কারণ মারিয়া বিশেষ করে সে তার লাইফের জন্য বেস্ট একজন পেয়ে গেছে, যে টাকাকে ভালোবাসে না, ভালোবাসে শুধু মারিয়াকে। মারিয়া ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে শ্রাবণকে ফোন করে। হ্যালো, আমার জান পাখি কি করে? শ্রাবণ মারিয়া ফোন রিসিভ করেই যেন পুরো বেকুব হয়ে যায়। মেয়েটা তো ভারী বেয়াদব। 2 দিনে পরিচয় জান পাখি? জি, বসে আছি। এই, তুমি আপনি আপনি বলো কেন? এখন থেকে তুমি বলে ডাকবে, ওকে? আচ্ছা, তুমি করে বলবো। সকালে নাস্তা খেয়েছো? আপনি সরি, তুমি খেয়েছো? খেয়েছি। আচ্ছা মারিয়া, একটা কথা বলবা? বলবো না কেন? তোমার হাজার কথা উত্তর দিতে আমি রাজি। আচ্ছা, তুমি আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসলে কেন? তুমি একটা কথা ভালো করে শুনে নাও, ভালোবাসা গরিব ধনী দেখে হয় না। আমার তোমাকে ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি, আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই এইভাবে। আচ্ছা, কোনোদিন যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই, তখন আমি জানি তুমি আমাকে কখনই ছেড়ে যাবে না, আর যদি যাও তাহলে বিশ্বাস করো আমি মরে যাব। মারিয়া যে এতটা সিরিয়াস হয়ে যাবে আমি ভাবতে পারি নাই, কারণ আমি মারিয়ার সাথে 2 দিন কথা বললেও জানি ও এখন কি করতেছে। মারিয়া এখন মুখ চেপে কান্না করতেছে, আমি শিওর। আহা, তুমিও না? আমি তো মজা করতেছি। পাগলি একটা, কান্না বন্ধ করো এবার। আর কখনো এমন কথা বলবে না কিন্তু। আচ্ছা, এরপর আরো কিছু সময় কথা বলে ফোনটা রেখে দেই। আজকে সারাদিনে আর কোনো কাজ নেই, তাই আমি আর কোনো কিছু না বিছানায় শুয়ে পড়লাম। অনেকদিন এত আরাম করে ঘুমানো হয় না, তাই তাড়াতাড়ি চোখে ঘুম চলে এলো। বিকাল বেলা শিমলার ফোনে ঘুমটা ভেঙে যায়। আমি বিছানা থেকে উঠে শিমলার ফোন রিসিভ করি। ইমন, তুমি এখন কোথায় আছো? কোথায় আবার? বাসায় ঘুমিয়েছিলাম। কিন্তু কেন? তুমি এখন পার্কে আসতে পারবে? পারবো, কিন্তু হঠাৎ এই সময়ে তুমি আমাকে পার্কে ডাকতেছো কেন? তোমার উত্তর বলার জন্য। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিলে? বাহ, ভালোই হলো তাহলে। আমি আসতেছি, একটু অপেক্ষা করো। আমি শিমলার ফোন কেটে দিয়ে চোখে মুখে পানি দিয়ে বাসা থেকে বের হই। বাসার সামনে একটা রিক্সা পেয়ে যাই, তাই আর কষ্ট করে হেঁটে যেতে হয়নি। আমি রিক্সা ভাড়া দিয়ে পার্কের ভিতরে ঢুকি। আশেপাশে একটু দেখতেই আমি শিমলাকে খুঁজে পেয়ে যাই, আর কোথাও না দাঁড়িয়ে সোজা শিমলার কাছে চলে যাই। বলো, তোমার উত্তর কি? আগে এখানে বসে নাও, তারপর বলতেছি। আমি শিমলার পাশে বসে বললাম, এইবার বলো কি সিদ্ধান্ত নিলে? দেখো ইমন, তুমি যথেষ্ট ভালো একটা ছেলে, যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়ে যাবে, কিন্তু কি? কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণটা আমার একান্তই পার্সোনাল। প্লিজ বলো, না হলে যে আমার রাতে ঘুম আসবে না। আমি অন্য একজনকে ভালোবাসি। কাকে? নাম কি? নাম হচ্ছে শ্রাবণ। ও আচ্ছা, ভালো নাম। আমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছ কবে? ও আজ প্রায় 8 বছর ধরে বাসায় নেই।
আর কোনোদিন ফিরে আসবি কিনা আমি জানি না। আমি ওকে সেই স্কুল জীবন থেকে ভালোবেসে আসতেছি। সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমার একটা ভুলের কারণে শ্রাবণ আমাকে ছেড়ে, তার পরিবার ছেড়ে বহু দূরে চলে যায়। কোথায় গেছে, কি করতেছে, কেমন আছে আমি কিছু জানি না। তবু আমি শ্রাবণকে ভালোবাসি। শ্রাবণ যদি কোনোদিন ফিরেও না আসে, তবুও আমি ওর জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো। আচ্ছা বুঝলাম, কিন্তু তোমাদের ব্রেকআপের কারণ কি ছিল? ব্রেকআপের কারণ ছিলাম আমি শ্রাবণকে বাধ্য করে আমাদের টানা 2 বছরের রিলেশন ব্রেকআপ করি। এখানে সম্পূর্ণ ভুল আমার ছিল, কিন্তু আমি কি করতাম? আমি যে সেই দিন খুব অসহায় ছিলাম। কি ভুলের কথা বলতেছো তুমি? আমি তো কিছুই বুঝতেছি না। প্লিজ একটু খুলে বলবে? আমাকে তো আর বয়ফ্রেন্ড বানালে না, তাহলে অন্তত আমাকে বন্ধু মনে করে যদি ব্রেকআপের কারণটা বলতে। কেন তুমি ইচ্ছে করে সব সম্পর্কে রীতি টেনেছিলে? আচ্ছা, তোমার যখন এতই শোনার ইচ্ছে, তাহলে আমি বলতেছি। এরপর সিমলা আমাদের 8 বছর আগে রিলেশনের ব্রেকআপের কারণ বলতে লাগলো, যেই কারণ আমি আজ পর্যন্ত জানি না। আমি তো খুবই এক্সাইটেড, কারণ এমন কি কারণ হতে পারে যে কারণে সিমলা আমার সাথে ব্রেকআপ করেছিল। সিমলার অতীত। আমার পরিবার বলতে আমি, আব্বু, আম্মু আর আমার থেকে এক বড় ভাইয়া, এই 4 জন নিয়েই আমাদের পরিবার। আব্বু একটা স্কুলের শিক্ষক ছিলেন, আর আম্মু বাসায় সকল কাজ করত। তখন ভাইয়া লেখাপড়া প্রায় শেষ। আমার বাসার সবাই আমাকে খুব ভালোবাসতো। আব্বু আমাকে অনেক স্বাধীনতা দিয়েছিল। আব্বুর ইচ্ছা ছিল আমি লেখাপড়া করে অনেক বড় হব। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ আমার সাথে শ্রাবণের দেখা। তখন আমি JSC পরীক্ষার্থী। এর আগে আমি আমার মামার বাসায় থাকতাম। আব্বুকে কোনো এক কারণে আমাকে বাসায় নিয়ে আসে। এর আগে আমি মামার বাসায় থেকেই পড়াশোনা করতাম। আব্বু আমাকে বাসায় এনে নতুন একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়, আর সেইখানেই আমার দেখা হয় শ্রাবণের সাথে। আমরা দুজন একই ক্লাসে পড়তাম। প্রথম আমার তো ছেলেকে ভালোই লাগতো না, কিন্তু যখন খেয়াল করলাম ছেলেটা শুধু আমার পেছনেই পড়ে থাকে, তখন আমিও ফিল করি যে আমিও শ্রাবণকে ভালোবেসে ফেলেছি। তাই শ্রাবণের সাথে রিলেশনশিপে যাই। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকই চলতেছিল। দেখতে দেখতে আমাদের রিলেশনশিপের 2 বছর চলে যায়, কিন্তু এর মাঝে আমি একটুও বুঝতে পারি নাই যে শ্রাবণ আমাকে ভালোবাসে না। বরং আমি আরো অবাক হয়ে দেখতাম যে পাগলটা আমাকে কত ভালোবাসে। আরে ভাই, ব্রেকআপ কিভাবে হলো সেটা বলেন। এই প্রেম কাহিনী শুনে কি কোনো লাভ আছে? তখন আমরা SSC পরীক্ষার্থী। আমাদের পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি। আমি আর শ্রাবণ দুজনেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ একদিন সকালে আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখন ভাইয়া আর আব্বু আমার রুমে আসে। এসেই আমাকে ভাইয়া একটা থাপ্পড় মারে খুব জোরে। ভাইয়াকে আমি একটু বেশি ভয় পেতাম। আমি মুখে হাত দিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তুমি আমাকে মারলে? তোকে এই থাপ্পড়টা যদি আরো আগে দিতাম, তাহলে আজকের লোকের মুখে এমন বাজে কথা শোনা লাগতো না আমাদেরকে। আপু তুমিও? কি করেছি আমি? কি করেছিস আবার জিজ্ঞেস করতেছিস? তোকে তো ইচ্ছে করতেছে আমি মেরেই ফেলাই। প্লিজ বলবে আমি কি করেছি? তুই কাল বিকেলে একটা ছেলের হাত ধরে কোথায় গেছিলি? ভাইয়ার এমন কথায় খুব ঘাবড়ে যাই আমি, কারণ কাল বিকেলে শ্রাবণের সাথে আমি পার্কে গিয়েছিলাম। কিন্তু ভাইয়া সেটা জানলো কিভাবে? কি এখন চুপ করে আছিস কেন? ভাগ্যিস আমি আর আব্বু ওইদিকে একটা কাজে গেছিলাম, না হলে তো জানতেই পারতাম না যে আমার বোন এতটা নোংরা। ভাইয়া প্লিজ তুমি চুপ করো। আর কোনো কথা বলবি না তুই। আমি তো বিয়ে ঠিকই করব, এবং তোর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেবো। না আব্বু, আমি লেখাপড়া করতে চাই, প্লিজ। অনেকবার এমন করে বলার পরে আব্বু একটা শর্ত দেয়, যে শর্তে বলা হয়েছিল আমি যদি শ্রাবণের সাথে ব্রেকআপ করে নিই, তাহলে আব্বু আমাকে বিয়ে দেবে না, লেখাপড়া করাবে। আমি আর কোনো রাস্তা না পেয়ে আব্বুর কথায় রাজি হয়ে যাই, কারণ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার বয়স তখন খুব কম ছিল। আমি বাসা থেকে পালিয়ে আসি নাই, এই জন্য আমি সেদিন বিকেলেই শ্রাবণের সাথে দেখা করার সিদ্ধান্ত নিই। আমরা একটা পার্কে দেখা করার সিদ্ধান্ত নিই। এরপর শ্রাবণ আমার কাছে আসে। আমি ওকে যখন সবকিছু খুলে বলতে যাব, তখনই খেয়াল করি আমাদের থেকে কিছুটা দূরে আমার ভাইয়া দাঁড়িয়ে আছে, আমাদের কথা শোনার জন্য এখানে এসেছে হয়তো। সেই দিন আমি উল্টাপাল্টা বলে শ্রাবণের সাথে ব্রেকআপ করে নিই। এরপর ভাইয়া আমার কাছ থেকে আমার মোবাইল নিয়ে নেয়, আর কোনোভাবে আমি শ্রাবণের সাথে যোগাযোগ রাখতে পারি নাই। এর মাঝে শ্রাবণ আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু আমি যেতে পারি নাই।
একটাই কারণে, কারণ আব্বু আমার স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে জয়েন করে। আব্বু সব সময় আমার উপরে নজর রাখতো। অবশেষে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হতেই আব্বু আমাকে আবার মামার বাসায় পাঠিয়ে দেয়। এরপর আর শ্রাবণের সাথে দেখা হয়নি। ফোন নাম্বার মুখস্থও ছিল না যে ফোন করে সবকিছু খুলে বলবো শ্রাবণকে। আমি ভেবেছিলাম বাসায় ফিরে শ্রাবণকে সবকিছু খুলে বলবো। আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার 2 দিন পর বাসায় আসি। বাসায় এসে এক বন্ধুর সাহায্যে জানতে পারি যে শ্রাবণ নাকি বাসা থেকে পালিয়ে গেছে। বিশ্বাস করো ইমন, আমি শ্রাবণকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ওই দিনের পর থেকে আমি আর আব্বু ভাইয়ার সাথে কথা বলি না। এইভাবে দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। আমাকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু আমি আর সেই ভুল দ্বিতীয়বার করি নাই। বাসা থেকে চলে আসি, আর একটা বাসা ভাড়া নেই। আমি তখন টিউশন করতাম, যার জন্য টাকার তেমন সমস্যা। মিলিয়ে বললাম, চিন্তা করতে হবে না বাবুটা, আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো। কিছু বললে তুমি? ফ্রেন্ড, অবশ্যই আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে থাকবো, এটাই বলেছি। এরপর আমি সোজা বাসায় চলে আসি। আজকে মনে হচ্ছে মাথা থেকে ভারী কিছু একটা নেমে গেছে। খুব খুশি খুশি লাগতেছে আজকে। অবশেষে আমি সত্যিটা জানতে পারলাম। এখানে অবশ্যই শিমলার তেমন কোনো দোষ আমি দেখতে পারতেছি না। আমি এতদিন ওকে ভুল বুঝে দূরে ছিলাম, এটা আমার খুব অন্যায় হয়েছে। অপরদিকে এনামুলের সামনে তার অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। এর মধ্যে থেকে রবি নামের ছেলেটি এগিয়ে এনামুলের সামনে গেল। রবি, কত দূর হলো? আর কত অপেক্ষা করতে হবে আমাদের? ভাই, শ্রাবণের একটা গার্লফ্রেন্ড আছে। আমরা যদি ওর গার্লফ্রেন্ডকে উপরে পাঠিয়ে দেই তাহলে শ্রাবণ অনেক কষ্ট পাবে। আমি তো এটাই চাই। প্রথমে ও খুব কষ্ট পাবে, এরপর সকলের সামনে ওকেও উপরে পাঠিয়ে দিব। ভাই, তাহলে মেয়েটাকে উপরে পাঠিয়ে দিব? অবশ্যই। এই যে দেখে নে এই মেয়েটাকে। কালকের ভিতরে আমি যেন খবর পাই যে এই মেয়েটি আর দুনিয়াতে নেই। ভাই, এই যে কি সেই মেয়ে, মানে শ্রাবণের গার্লফ্রেন্ড? উফ, তোরা এত প্রশ্ন করিস কেন? বুঝি না। যেটা করতে বলেছি মন দিয়ে কাজটা কর। ওকে ভাই। বাসায় এসেই পড়লাম আরেক বিপদে। মারিয়ার একের পর এক ফোন। আমার মনে হচ্ছে মারিয়ার সাথে অন্যায় করতেছি। শুধু অন্যায় না, অনেক বড় অন্যায় করতেছি। না, আমাকে যে করি হোক সব সত্যিটা মারিয়াকে খুলে বলতে হবে। এরপর যদি মারিয়া আমাকে ক্ষমা করে, আমার কাজে হেল্প করে, তাহলে ভালো। আর তা না হলে কিছু করার নেই আমার। এইগুলো ভাবতে ভাবতে আমি মারিয়ার ফোন রিসিভ করলাম। আমার বাবু কি করতেছে? তেমন কিছু না, একটা কাজে ছিলাম। আচ্ছা, চলো না আজকে রাতে আমরা বাইরে একসাথে ডিনার করি। মারিয়া আজকে থাক, অন্য কোনো একদিন। অন্য কোনো একদিন কবে? ওকে, কাল সকালে আমরা একসাথে বাইরে ব্রেকফাস্ট করব। খুশি? খুব খুশি। লাভ ইউ। আচ্ছা মারিয়া, একটা কথা বলবো। একটা কেন, তোমার হাজার কথা বলবো। এই যে একটু আগে তুমি 12টা কল করলা, আমি একবারও রিসিভ করি নাই, এতে তুমি বিরক্ত হও না? আরে বিরক্ত হবো কেন? নিশ্চয় তুমি কোনো কাজে ছিলে, যার কারণে ফোন রিসিভ করতে পারো নাই। আর তাছাড়া ভালোবাসার মানুষের উপর কেউ কখনো বিরক্ত হয় না। আমি যে তোমাকে খুব খুব ভালোবাসি। মারিয়ার কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠলো। আমি জেনে শুনে এত বড় একটা অন্যায় করে ফেললাম। এটা আমার একদম উচিত হয়নি। মেয়েটা আমাকে যে পাগলের মতো ভালোবাসে, তাহলে কি করে আমি ওকে এই কথাগুলো বলবো? আচ্ছা, কালকে দেখা হচ্ছে। এরপর আমি ফোনটা কেটে দিলাম। আর বেশি চিন্তা না করে আমি জান্নাতকে ফোন দিলাম। হ্যালো ভাইয়া, হঠাৎ আজকে আমাকে ফোন দিলি, কাহিনী কি? তুই এখন কোথায় তাই বল আগে। কোথায় আবার? বাসায় সকলের সাথে ড্রয়িং রুমে বসে আছি, আড্ডা দিতেছি। বাসার গাড়িটা নিয়ে আমার বাসার সামনে চলে আয় এক্ষুনি। কেন? বাসায় যাব, আব্বু আম্মুর সাথে দেখা করব। আর কতদিন এইভাবে একা একা ভূতের মতো থাকবো? আমারও তো ইচ্ছে করে তোদের মতো সকলের সাথে বসে আড্ডা দিতে। ভাইয়া, তুই সত্যি বলতেছিস? বাসার সকলে জান্নাতের এমন কথা শুনে অবাক হলো। সত্যি। তুই তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আয়। ওকে ভাইয়া, তুই মাত্র 10 মিনিট অপেক্ষা কর, আমি এক্ষুনি আসতেছি। জান্নাত ফোন কেটে দেওয়ার পর লক্ষ্য করলো পরিবারের সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে। তোমরা কি দেখো এইভাবে? জান্নাত মা, কার সাথে কথা বলতেছিলে? তাও আবার এত খুশি হয়ে? সেটাও আবার চিল্লায় মনে হয় উনি লটারি জিতেছে। আজকে তোমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, তার সাথে কথা বলতেছিলাম। কি সারপ্রাইজ? বলা যাবে না, আমি আগে গিয়ে নিয়ে আসি, তোমরা জাস্ট
30 মিনিট অপেক্ষা করো। আর আম্মু, তুমি সারপ্রাইজটা দেখে সব থেকে বেশি খুশি হবে। এই বুড়ি এত ঢং না করে যা গিয়ে সারপ্রাইজটা নিয়ে আয় আগে। যাচ্ছি। এরপর জান্নাত বাসা থেকে গাড়ি নিয়ে বের হলো। অপরদিকে আমি বাসায় বসে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। এরপর জান্নাত বাসা থেকে গাড়ি নিয়ে বের হলো। অপরদিকে আমি বাসায় বসে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে বাসার কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আমার সামনে জান্নাত হাসি মুখে দাঁড়িয়ে আছে। ভাইয়া, তাড়াতাড়ি বাসায় চল, সবাই অপেক্ষা করতেছে তোর জন্য। যাব। তার আগে কিছু জামা কাপড় প্যাক করতে হবে তো নাকি? ও আচ্ছা, তুই রেডি হয়ে নে, আমি তোর সবকিছু গুছিয়ে নিচ্ছি। আচ্ছা। 10 মিনিট পরে আমি আর জান্নাত বাসা থেকে বের হলাম। জান্নাত ড্রাইভ করতে লাগলো আর আমি ওর পাশে বসে আছি। ভাইয়া, আজকে হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়ে নিলি যে? আর ভাল লাগতেছে না একা একা থাকতে। আচ্ছা ভাইয়া, তোর কি শিমলা আপুর কথা মনে আছে? আমি একটু ভেবাচাকা খেয়ে গেলাম। জান্নাত শিমলার কথা জানলো কিভাবে? মনে আছে, কিন্তু কেন? না মানে, শিমলা আপু তো এখনো বিয়ে করে নাই, সে নাকি তোকে ভালোবাসে। কি বলিস? আমি তো আরো 1 বছর আগে বিয়ে করে ফেলাইছি। আমি মিথ্যা বললাম। জান্নাত গাড়িটা কষে ব্রেক করলো। কি ব্যাপার, গাড়ি থামালি কেন? মানে কি ভাইয়া, তুই বিয়ে করেছিস? এটা আমি বিশ্বাস করি না। এরপর মোবাইল থেকে আমার আর মারিয়ার একটা ছবি বের করে জান্নাতের কাছে দিলাম। জান্নাত চোখ বড় বড় করে ছবিটা দেখলো। ভাইয়া, তুই এটা একদম ঠিক করিস নাই। তুই জানিস আপু তোকে কতটা ভালোবাসে? ধুর, বাদ দে তো, তাড়াতাড়ি বাসায় চল। ভাইয়া, তুই তো এমন ছিলি না, এখন শিমলা আপুর কি হবে আল্লাহ জানে শুধু। এরপর কিছু সময়ের মধ্যে আমি আর জান্নাত বাসার সামনে চলে এলাম। জান্নাতের মুড অফ, কারণটা তো আপনারা জানেনই। আমি আর জান্নাত আমাদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। জান্নাত কলিং বেল বাজিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছু সময় পরে ভাবি এসে দরজা খুলে দিল। কি রে জান্নাত, আমাদের সারপ্রাইজ কই? খালি হাতে এসেছিস কেন? আমি জান্নাতের পিছে দাঁড়িয়েছিলাম, তাই ভাবি আমাকে দেখে নাই। একটু পরে আমাকে দেখতে পেল। আমাকে দেখেই বলল, এটা কে রে জান্নাত? ওর কাছে জিজ্ঞেস করে নাও। জান্নাত রাগ দেখিয়ে ভিতরে চলে গেল। আমি বুঝতে পেরেছি জান্নাত আমার উপরে রাগ করেছে। জান্নাত হয়তো ভেবেছিল যে আমি বাসায় এসে শিমলাকে বিয়ে করব, কিন্তু আমি তো ওকে মিথ্যা কিছু বলে দিলাম। ব্যাস। তোমার নাম কি? শ্রাবণ। আমার নামটা শুনে ভাবি একটু কেমন করে যেন আমার দিকে তাকালো, একটু অবাক হয়েছে শ্রাবণ নামটা শুনে হয়তো। এরপর বলল, আচ্ছা তুমি ভিতরে এসো, সবাই আছে ভিতরে। এরপর আমি ভাবির পিছে পিছে বাসার ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমরা তো অবাক, কারণ বাসার ভিতরে অনেক লোকজন। আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি, পিচ্চি, আপু, শিমলা। শিমলা আমাকে দেখে জিজ্ঞেস করলো, আরে ইমন, তুমি এখানে? কোনো দরকার? শিমলা মা, কে এটা? চেনা চেনা লাগছে। তখনই সবাইকে অবাক করে দিয়ে রিদি, মানে আমার পিচ্চি ভাইয়ার কোল থেকে নেমেই আমাকে জড়িয়ে ধরলো। আমাকে তো আর হাতে পায় না, আমার পা জড়িয়ে ধরেছে পিচ্চি, আর বলতে লাগলো, চাচু তুমি এসেছো, তুমি খুব মজা। সে একদিন আমাকে দেখা দিয়ে আর আমার কাছে আসো নাই। আমি পিচ্চিকে কোলে নিয়ে বললাম, আচ্ছা মামনি, আর কখনো করব না, এখন থেকে সবসময় তোমার কাছে কাছে থাকবো। সত্যি তো? সত্যি। আমার আর রিদির এমন ব্যবহার দেখে সবাই অনেক অবাক। ভাইয়া তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। তখনই আম্মু বলল, জান্নাত, এইটা কে? একদম আমার ছেলের মতো দেখতে। আম্মু, তুমি মনে মনে যেটা ভাবতেছো সেটাই, ওইটা তোমার ছোট ছেলে শ্রাবণ। পুরো বাড়ি মিনিটের মধ্যে চুপ হয়ে গেল। বাড়ির সকলে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখে বুঝতেই পারতেছি যে এরা কেউ বিশ্বাস করতে পারতেছে না যে আমি শ্রাবণ। আমি আর কোনো উপায় না পেয়ে আমার শার্টের হাতা জাগিয়ে দিলাম। আমার ডান হাতের কনুইয়ের কাছে একটা ক্ষতের দাগ আছে।
আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন একটা বাইক অ্যাক্সিডেন্টে আমার এখানে কেটে গিয়েছিল। অনেক বড় ক্ষত ছিল, যার কারণে এখনো সেই দাগটা কিছুটা বোঝা যায়। আমার এমন কাণ্ড দেখে সবাই সবকিছু বুঝলেও ভাবি শিমলা আর পিচ্চি কিছু বুঝতে পারতেছে না, কারণ ওরা তো কিছুই জানে না। আমার এমন কাণ্ড করতে দেরি, কিন্তু আম্মুর আমাকে জড়িয়ে ধরতে 1 মিনিটও দেরি নেই। আম্মু আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না, কপালে মুখে সব জায়গায় একভাবে চুমু দিয়ে যাচ্ছে, যেন আমি ছোট একটা বাচ্চা। আমি কথা বলার শক্তি পাচ্ছি না, কি বলবো। এত বছর পরে যে আম্মুকে কাছে পেয়েছি। প্রায় 5 মিনিট পরে আমাকে ছেড়ে দিয়ে আম্মু বলতে লাগলো, বাবা তুই কোথায় ছিলি এতদিন? জানিস তোকে আমি কত জায়গায় খুঁজেছি কিন্তু পাই নাই। কেন সেদিন রাগ করে চলে গিয়েছিলি? তোর কি একবারও মনে পড়ে নাই আমার কথা? আমি আমার পকেট থেকে টিস্যু পেপার বের করে আম্মুর চোখের পানি মুছে দিলাম আর বললাম, আম্মু আমাকে মাফ করে দাও। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি তোমাকে ছেড়ে গিয়ে। আমি বাসার সকলের দিকে এক পলক তাকালাম। আব্বু আর ভাইয়া বসা থেকে দাঁড়িয়ে আছে, আর সবচেয়ে বেশি যে অবাক হয়েছে সে আর কেউ নয়, শিমলা। শিমলা যে এত পরিমাণ অবাক হবে সেইটা আমার জানাই ছিল। আব্বু আমার সামনে এসে আমার গালে একটা থাপ্পড় দিল। খুব বড় হয়ে গেছিস না, যে আমাদেরকে ছেড়ে একা থাকা শিখে গেছিস। আমি না হয় ভুল করে সেই দিন একটু বেশি বলে ফেলেছি, না হয় 2-1টা থাপ্পড় দিয়েছিলাম, তাই বলে কি আমার এত বড় শাস্তি প্রাপ্য ছিল? জীবনে এই প্রথমবার আমি আব্বুর চোখে পানি দেখলাম, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কাঁধের ব্যাগ মাটিতে ফেলে দিয়েই আব্বুকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আব্বু আমাকে মাফ করে দাও। এই পাগল, তুই নিজের বাবার কাছে মাপ চাইতেছিস? তখনই হঠাৎ করে ভাইয়া বলল, তোমাদের কথা শেষ হলে আমি একটু শ্রাবণের সাথে কথা বলতে চাই। তোর নিজের ভাই বলতে পারিস। দেখো ভাইয়া, এমনিতেই আব্বু গাল লাল করে দিয়েছে, এখন কিন্তু তোমার কাছ থেকে মার খেতে পারবো না। এইটা বলার পরে বাসার সকলে একসাথে হেসে উঠল। অনেক হয়েছে, এবার আমার ছেলেকে আমি কাছে পেয়েছি, আর কেউ ওকে কিছু বলতে পারবে না। শ্রাবণ, আব্বু তুই আমার সাথে চল, তোকে তোর রুম দেখিয়ে দিই। অনেক ক্লান্ত লাগতেছে তোকে। আরে আম্মু, আমি একদম ঠিক আছি। কোনো কথা নয়, আমার সাথে চল। এরপর আম্মু আমাকে তার সাথে নিয়ে গেল, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা তো আমার সেই রুম। পুরো বাসার এই রুমটা আমার খুব ভালো লাগতো, তাই আমার জোরাজোরিতে আব্বু আমাকে এই রুমে থাকতে দেয়। আর আজকে 8 বছর পরে এসেও সেই রুম। এই না হলে আম্মু, আম্মু ইউ আর দ্য বেস্ট। দেখে নে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি তোর জন্য খাবার রান্না করতে যাই, আজকে তোকে নিজের হাতে খাইয়ে দেব। ওকে আম্মু, তুমি যাও। এদিকে বাসার সবাই অনেক খুশি। তখনই হঠাৎ করে ভাইয়া বলে উঠল, জান্নাত তুই কিভাবে জানলি যে এটাই আমাদের শ্রাবণ? সে অনেক কথা, আমি না ধরতে পারলে তো ভাইয়াকে এত তাড়াতাড়ি বাসায় আনতে পারতাম না। জান্নাত সবটা খুলে বলো তো। আপু তুমি এত এক্সাইটেড কেন, কাহিনী কি? জান্নাতের এমন কথাই শিমলা অনেক লজ্জায় পড়ে যায়। আচ্ছা শোনো তাহলে। এরপর জান্নাত সবকিছু খুলে বলল। এই গল্প শুনে সবাই তো পুরাই অবাক। তাদের বাসার ছোট মেয়ে যে একটা গোয়েন্দা, তাতে এই বাসার কারো মনে কোনো সন্দেহ নেই। সবাই বুঝলাম, কিন্তু বাদরটা এতদিন কোথায় ছিল, আর এত সুন্দর বডি বানালো কিভাবে? আগে তো এতই চিকন ছিল যে বাতাসে উড়ে যেত। আব্বু আমারও তো সে একই প্রশ্ন। তুমি জানো না আব্বু, সেদিন কলেজের কথা বলেছিলাম না যে একটা ছেলে একাই 10 থেকে 15টা ছেলেকে মেরেছে? সেটার কেউ ছিল না, তোমার ছোট ছেলেই ছিল। কি বলিস? তাহলে তো আমার ছেলে আমার মতোই হয়েছে। বাহ, এখনের ছেলে ওর ভাই, ইত্যাদি ইত্যাদি। ওহ ঠিক আছে, আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, এটা অনেক। এইভাবে বাসার সবাই আরো কিছু সময় গল্প করলো। তবে শিমলা যে এত পরিমাণ অবাক হয়েছে যে তার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। সে যে এখন শ্রাবণের সামনে যাবে তাতেই লজ্জা করতেছে, কারণ সে তো প্রথম দিনেই শ্রাবণকে জেলে ঢুকিয়েছিল। তবে শিমলা আজকে অনেক খুশি, কারণ তার ভালোবাসার মানুষকে আজ সে খুঁজে পেয়েছে। তখনই জান্নাত শিমলার কাছে এলো। আপু তোমার সাথে আমার কিছু কথা আছে, সাথে আসো। চলো। এরপর শিমলা
জান্নাতের কাছ থেকে যে কথাটা শুনলো সেইটা শোনার পরে সিমলা নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিল না। কি হয়েছে জান্নাত? হঠাৎ এই সময়ে ছাদে নিয়ে এলে কেন? আপু, তুমি ভাইয়াকে দেখে অবাক হয়েছো নিশ্চয়? অবাক মানে? এটা তো আমার কল্পনার বাইরে ছিল। আমি তো তাই ভাবি, এই ইমনের বাচ্চাকে আমার এত চেনা চেনা লাগে কেন? আর তাছাড়াও ওর জন্য তো আমি এক পর্যায়ে শ্রাবণকেই ভুলে গিয়েছিলাম। মানে বুঝতেছো কি চালাক তোমার ভাই? তোমার ভাই আস্ত একটা বাটপার। আপু, তুমি খুব খুশি হয়েছো ভাইকে দেখে, তাই না? খুশি মানে? আমার জীবনে এত খুশি আর কোনো দিন হতে পারবো কিনা জানি না। তুমি তাড়াতাড়ি তোমার কথা বলে ফেলো তো। আমি ওই বজ্জারটার কাছে যাব আর ওকে বুঝিয়ে দেব আমার সাথে বাটপারি করার ফল। আপু, তোমাকে যে কি করে কথাগুলো বলি। সমস্যা নেই, তুমি বলো। আপু, গাড়িতে করে আসার সময় ভাইকে আমি তোমার কথা বলেছিলাম। তারপর? আপু, ভাই আমাকে বলেছে ও নাকি 1 বছর আগে বিয়ে করে নিয়েছে। জান্নাত কথাটা বলে সিমলার দিকে তাকালো। সিমলা জান্নাতের কাছ থেকে এমন কথা আশা করে নাই। সিমলা ভেবেছিল শ্রাবণ হয়তো তাকে এখনো ভালোবাসে। 1 মিনিটেই সিমলার পৃথিবী অন্ধকার হয়ে গেল। নিজের মনের বিরুদ্ধেই চোখ থেকে পানি বের হয়ে গেল। আপু, কান্না কইরো না প্লিজ। আচ্ছা, আমার কি হবে জান্নাত? যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি, আজকে সে অন্য কাউকে নিয়ে ঠিকই তার জীবন গুছিয়ে নিয়েছে। যার জন্য আমি আমার পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে একা একা থাকি, আজ তাকে অন্য কারো পাশে দেখতে হবে। কি দোষ ছিল আমার? আমাকে একটু বলবে? জান্নাত সিমলা কাছে এসে, যেহেতু বাড়িটা 3 তলার, তাই কান্নার আওয়াজ নিচে যাচ্ছে না, বাতাসের স্রোতে উড়ে যাচ্ছে অন্যদিকে। আপু, আমিও ভাইয়ার এমন কথায় অনেক আঘাত পেয়েছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। জানো জান্নাত, কোনো একজন মহাপুরুষ বলেছিলেন, ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা মোটেই ভালো না। আজকে আমাকে গুনে গুনে তার মাসুল দিতে হচ্ছে। আপু, তুমি কান্না বন্ধ করো। আমি গিয়ে ভাইয়ের সাথে কথা বলতেছি। দেখো, ভাইয়া ঠিকই তোমাকে ফিরিয়ে নেবে। না থাক জান্নাত, আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আমি দূরে চলে যাব, শ্রাবণের জীবন থেকে অনেক দূরে। কোনোদিন ওকে গিয়ে বলবো না যে ওকে আমি কতটা ভালোবাসি। আপু, তুমি প্লিজ এভাবে বলো না। জান্নাত, চলো নিচে যাই, আমার আবার রান্না করতে হবে। আপু, তুমি। জান্নাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সিমলা নিচে চলে এলো। এরপর নিজের রুমে দরজা বন্ধ করে অধর ধরায় কান্না করতে লাগলো, যে কান্নার কোনো শেষ নেই। জান্নাতের খুব খারাপ লাগতেছে সিমলার জন্য। একটু আগেও কত হাসি খুশি ছিল, কিন্তু একটা কথার জন্য কি থেকে কি হয়ে গেল। এমনিতে শিলাকে একদিন না একদিন এই কথার সম্মুখীন হতেই হতো, তাই জান্নাত তাকে আগে থেকেই বলে দিয়েছে। এরপর জান্নাত তার ছাদে না দাঁড়িয়ে নিচে চলে এলো। আমি নিজের রুমে সবকিছু ঠিকভাবে গুছিয়ে নিলাম, কিন্তু একটা বিষয় ভেবে মনটা একটু খারাপ হয়ে গেল। আমি এই বাসায় এসেছি অনেক সময় হয়ে গেল, কিন্তু সিমলা একবারের জন্য তো আমার কাছে এলো না। অথচ একটু আগে দেখেছি ও কত খুশি, কিন্তু হঠাৎ করে কি হলো যে আমার সাথে একটু কথা বলার সুযোগও পেল না? কি জানি। আমি আমার রুমে বসে ল্যাপটপে একটা অফিসিয়াল ফাইল চেক করতেছিলাম, তখনই আম্মু আমার রুমে এলো। আব্বু, অনেক হয়েছে ল্যাপটপ ঘাটাঘাটি, এবার খেতে আয় তো। আমি ল্যাপটপ অফ করে আম্মুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আম্মু, আমাকে তো আগে কখনো আব্বু বলে ডাকতে না, তাহলে এখন হঠাৎ আব্বু ডাকো কেন? ভয় হয়, খুব ভয়। তুই যদি আবার রাগ করে চলে যাস, তুই এইসব কোনোদিনই বুঝবি না। ওই দেখো, আবার চোখে পানি কেন? কান্না করলে কিন্তু আমি আবার চলে যাব। আচ্ছা ঠিক আছে, আর কখনো কান্না করব না। এবার চল, নিচে সবাই অপেক্ষা করতেছে। আজকে অনেক বছর পরে সবাই এক টেবিলে বসে খাবার খাবো আমরা। আম্মু চলো। খাবার টেবিলের কথা আর কি বলবো, এমন বিপদে আমি কোনোদিন পড়ি নাই। একদিকে আম্মু তো অন্যদিকে ভাবি। অবশেষে অনেক কষ্ট করে সবগুলো খাবার শেষ করে নিজের রুমে আসি। এত খাবার আমি জীবনে খাওয়া তো দূরের কথা, স্বপ্নেও দেখি নাই কোনো দিন। আজকে খাবার টেবিলে অনেক মজা করেছি। আর পিচ্চির কথা নাই বা বললাম, সে হচ্ছে আস্ত একটা পাকা বুড়ি। আজকে খাবার টেবিলে সবাই হাসি খুশি ছিল, শুধু জান্নাত বাদে। একে নিয়ে যে কি করি। গাড়িতে বসে ওর সাথে কোথায় একটু মজা করালাম, পাগড়িটা মজাও বোঝে না।
অবশেষে রাত 10টা পর্যন্ত নিচে ড্রয়িং রুমে বসে সকলের সাথে আড্ডা দেই। এরপর আমি আমার রুমে চলে আসি। একদম নিচের তলায় পরিবারের সকলে থাকে, আর আমি একা 2 তলার একটা রুমে থাকি। 3 তলায় নাকি ভাড়াটিয়া মানে সিমলা থাকে। আমি আমার রুমে একা একা বসে আছি। কিছুতেই ভালো লাগতেছে না, কারণ সিমলার সাথে এক বাসায় আছি, অথচ তার কোনো ঠিক ঠিকানা নেই। কি করি এখন? অনেক ভাবনা চিন্তা করে সিমলার নাম্বারে ফোন দিলাম। ধুর, ফোন সুইচ অফ। বলুন তো কেমনটা লাগে? এইভাবে ভাবতে ভাবতে রাত 10টা 30 বেজে গেল। আমি আর নিজের রুমে না থেকে সকলের আড়ালে 3 তলায় চলে এলাম। আমি এখন সিমলার বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর ভাবতেছি এত রাতে কেউ যদি আমাকে এখানে দেখে ফেলে তাহলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। তখনই মনে পড়লো সিমলা তো একা থাকে, তাই এক বুক সাহস নিয়ে দরজার কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পরে সিমলা এসে দরজা খুলে দিল, কিন্তু সিমলাকে দেখে অনেক অবাক হলাম। চোখ দুটো পুরো লাল হয়ে আছে, আর নাক মুখ ফুলে আছে। মনে হয় অনেক সময় ধরে কান্না করছে, কিন্তু কান্না করার কারণ কি? আমি ওর সামনে নাটক করেছি, এই জন্যই কি আমার উপরে রাগ করে? এ কি, আপনি এখানে কেন? সিমলার মুখে আপনি শব্দটা শুনে নিজেকে যেন দৈত্যর মতো লাগলো। এ কি সিমলা, তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? এ কি, আপনি এত রাতে আমার রুমে ঢুকছেন কেন? প্লিজ এখান থেকে চলে যান। আমি আর কিছু না বলে সিমলাকে বুকে জড়িয়ে নিলাম। সিমলা আমার থেকে দূরে যাওয়ার জন্য অনেক লাফালাফি করতেছে, কিন্তু আমি একভাবে জড়িয়ে ধরে আছি। ওই, যেখানে আমার রাগ করার কথা সেখানে তুমি কেন রাগ করে আছো? এরপর সিমলা কিছু না বলে আমার থেকে ছাড়া পেয়েই আমার বাম গালে ঠাস করে একটা বসিয়ে দিল। আমি তো অবাকের শেষ পর্যায়ে। শালার নিজের এক্সের হাতে থাপড় খেতে হলো। কোথায় একটু চুমাচুমি করে আমাকে আপন করে নিবে তা নয়, থাপ্পড় দিয়ে শুরু করলো। মিস্টার শ্রাবণ, লজ্জা করে না এত রাতে একটা মেয়ের রুমে ঢুকে তার সাথে উল্টাপাল্টা করতে? ছি 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 ছি, আপনি কতটা নিচু! এ কি, তুমি কান্না করতেছো কেন? আর এমন ভাবে বলতেছো যেন আমি অন্য কেউ। আমি তো তোমার শ্রাবণ, শুধু তোমার। তুমি না আমাকে ভালোবাসো? একসময় ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। কারণটা কি জানতে পারি? ন্যাকা, কিচ্ছু বোঝো না? ও আচ্ছা, তাহলে তুমি আমাকে ভালোবাসো না। ওকে, আমি চলে যাই তাহলে। আমি সিমলার রুম থেকে বের হব, তখনই মনে পড়লো সিমলা কি রাতে খাবার খেয়েছে। তাই সেইটা দেখতে কিচেনের দিকে গেলাম। আল্লাহ, এই মেয়ে তো রান্নাই করে নাই। তাই আমি সিমলার রুম থেকে বেরিয়ে নিচে চলে এলাম। এরপর আস্তে আস্তে আমাদের কিচেন থেকে কিছু খাবার নিয়ে সিমলার রুমের দিকে এগোতে লাগলাম। সবাই ঘুমিয়ে পড়েছে, তাই কেউ আমাকে দেখে নাই। অপরদিকে সিমলা দরজা বন্ধ করে দিয়ে আবার কান্না করতে লাগলো। নিজেই নিজেকে বলতে লাগলো, এটা আমি কি করলাম? নিজের ভালোবাসার সিমলা প্রথমে অনেক জোরাজোরি করলেও পরে ঠিকই রেসপন্স করে। 2 মিনিট পরে ছেড়ে দিলাম। চিৎকার দিতে গেলে এইভাবে মুখ বন্ধ করে দিব, তখন কি করবে? আমার এমন কাণ্ড দেখে সিমলা একদম কান্না করে দিয়েছে। আমি তো পুরাই অবাক। এই সাহস নিয়ে নাকি ইনি পুলিশে চাকরি করে। আল্লাহ, তাহলে চলুন দেরি না করে এবার বাকি কাজটুকু সম্পন্ন করি। প্লিজ আপনি এখান থেকে চলে যান। ও বাচ্চাদের মতো কান্না করে। এ আমি কি মহা বিপদে পড়লাম রে ভাই। যেতে পারি যদি আমার আনা খাবারগুলো সব খেয়ে নাও।
সিমলার মুখে কোনো কথা নেই, শুধু অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম রাজি, তাই প্লেটে রাখা খাবার নিয়ে সিমলার কাছে চলে এলাম। এরপর সিমলাকে বিছানায় বসিয়ে আমি ওর মুখের সামনে খাবার ধরলাম। এই নাও, খেয়ে নাও। আমি খেয়ে নিতে পারবো। আবার ডোজ দিতে হবে নাকি? এই মেয়ে আবার কান্না করে দিছে। ও ভাই, মারো মুঝে মারো। এই মেয়েকে কান্নার অ্যাওয়ার্ড দেওয়া হোক। আমি আর কোনো কথা না বলে আমার হাত দিয়ে সিমলাকে খাইয়ে দিতে লাগলো। ওয়াও, সে কি রোমান্টিক মুহূর্ত। এরপর সব খাবার খাইয়ে আমি আমার রুমের দিকে যাব। তখনই সিমলাকে উদ্দেশ্য করে বললাম, তোমার ঠোঁট দুটো কিন্তু জোস, সেই মিষ্টি। সিমলা কিছু না বলে আমার দিকে পানির বোতল ছুঁড়ে মারল। আমি আর এক মুহূর্ত দেরি না করে পালিয়ে এলাম। যাক, এবার একটু ভালো লাগতেছে। এরপর আমি খাবার প্লেট রাখার জন্য নিচে চলে এলাম, কিন্তু নিচে এসে পুরো ভূত দেখার মতো চমকে গেলাম। কারণ আমার সামনে আমার ভাবি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার সামনে এসে হাসি মুখে বলল, কি ব্যাপার দেবর সাহেব, এত রাতে খাবার নিয়ে কই গেছিলেন? বিশ্বাস করো ভাবি, আমি কোথাও যাইনি, আর কিছু করি নাই। শুধু ভাবি আমার হাত থেকে প্লেট নিয়ে বেসিংয়ে ধুতে ধুতে বলল কথাটা। শুধু খাবার নিয়ে গেছিলাম, আর কিছু করি নাই। আমি বোকা তাই না? এত রাতে তুমি হুদাই সিমলার রুমে গেলে আর কিছু না করে চলে এলে। আল্লাহ, মান সম্মানে ফালুদা হয়ে গেল। আমি এখন কি করি? ভাবি যদি এই কথা বাসার সকলের কাছে ফাঁস করে দেয় তাহলে আমার কি হবে? উফ, ভাবি তোমার কসম, আমি কিছু করি নাই। শ্রাবণ, তুমি অনেক কাজী হয়েছো। যদি কিছু না করে থাকো তাহলে তোমার ঠোঁটে ওইটা লাল লাল কি লেগে আছে? আমি আর কিছু না বলে এক দৌড়ে আমার রুমে চলে এলাম। আর এদিকে ভাবি তো হাসতে হাসতে শেষ। প্রথমে ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। আয়নার মধ্যে নিজের ফেস দেখে আমি শেষ। আমার ঠোঁটের চারপাশে লাল লিপস্টিক লেগে আছে। ও এক থু, যত দোষ এই বজ্জাত বেটার। কি দরকার ছিল ঠোঁটে লেগে থাকার? জীবনের প্রথম কিস করেই ধরা খেতে হলো। যাক, সমস্যা নেই, ওইটা তো আমারই ভাবি, আর তো কেউ না। এরপর ফ্রেশ হয়ে নিজের রুমে চলে এলাম। ওয়াও, এইবার তো দারুণ লাগতেছে। তবে একটা জিনিস বুঝলাম না, সিমলা এমন রিয়েক্ট করলো কেন? অনেক সময় ভেবে এই দুইটা কারণ আমি খুঁজে পেলাম। এক, আমি সিমলাকে প্রথমে কেন পরিচয় দিলাম না, এই কারণে মহারানী আমার উপরে রাগ করতে পারে। আর দুই, জান্নাত যদি কোনোভাবে সিমলাকে আমার বিয়ের কথা বলে থাকে তাহলে কি হবে? ওই পাজিটা এমন করতেও পারে। কাল সকালে ঘুম থেকে উঠে আগে জান্নাতের কাছে যাব, এরপর ওর কাছে জিজ্ঞেস করে নিব। এখন এত কিছু না ভেবে ঘুমাই, কাল সকালে সবকিছু দেখা যাবে। কালকে রাতের ব্যবহারের পরে সিমলা কিছুটা হলেও একটু শান্ত হয়েছে, তাই সিমলা সকাল সকাল খুশিতে শ্রাবণদের বাসায় মানে নিচতলায় যায়। সেখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করে আমার কথা। আর বলিস না সিমলার মা, শ্রাবণ তো এখনো ঘুম। অনেকদিন পরে বাসায় এসেছে তো তাই কিছু বলতেছি না। কিছুদিন যা, এরপরে কান টেনে ঘুম থেকে তুলবো। আন্টি, আমি গিয়ে শ্রাবণকে ঘুম থেকে তুলে দেব? তুই পারবি? আচ্ছা যা তাহলে। ওকে আন্টি। এরপর সিমলা হাসি মুখে শ্রাবণের রুমে গেল। সেখানে গিয়ে দেখে বাবু চোখ বন্ধ করে মনে শান্তিতে ঘুমিয়ে আছে। যখনই শ্রাবণকে ডাকতে যাবে তখনই সিমলা খেয়াল করে শ্রাবণের ফোন বাজতেছে, তাই সিমলা ফোনটা তার হাতে নেয়। সিমলা হাত থেকে ফোনটা ফেলে দেয়। এটা সে কি দেখলো? তার মানে সিমলা ঠিকই বলেছিল, না আর এক মুহূর্তও এখানে থাকবো না। আমি ভুলে গেলাম কি করে যে ও বিবাহিত। তাহলে কেন আমি ওর কাছে এলাম? সিমলা কান্না করতে করতে ওর রুমে দৌড়ে চলে গেল। এদিকে জান্নাত এক কাপ চা নিয়ে ওর ভাইয়ের রুমে যাচ্ছিল। তখনই খেয়াল করলো সিমলা কান্না করতে করতে তার রুমে চলে গেল। জান্নাত তাড়াতাড়ি শ্রাবণের রুমে এলো। রুমে এসে দেখে শান্তিতে ঘুমিয়ে আছে। এরপর জান্নাত ঘুম থেকে জাগিয়ে তুললো। ওই কি হয়েছে? এত সকাল সকাল ডাকতেছিস কেন?
তুই শিমলা আপুর সাথে এখন কি করেছিস, যার কারণে আপু কান্না করতে করতে তো রুম থেকে বেরিয়ে গেল? কি বলিস? শিমলা আমার রুমে এসেছিল? সত্যি? কিন্তু কান্না করতে করতে গেল কেন? আমিও তো বুঝতেছি না। আচ্ছা আপু, তুই কি আমার বিয়ের ব্যাপারে শিমলাকে কিছু বলেছিস? বলবো না তো কি করব? আমি চাই না আপু একটা বাটপারের সাথে প্রেম করুক। হায় আল্লাহ, তুমি এটাই বাকি রেখেছিলে? আমি মাথায় হাত দিয়ে এবার আসল কারণ টের পেয়ে গিয়েছি। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। আমি যে বিয়ে করেছি এটা তুই শিওর? তুই নিজেই তো বললি। ওরে আমার কপাল রে, আমি তো তোর সাথে জাস্ট মজা করেছিলাম। জান্নাত কিছু সময় চুপ করে থেকে বলল, সরি ভাইয়া। চোখে পানি টলমল করতেছে, মনে হয় আর কিছু বললেই কান্না করে দিবে। নিজেকে এত বড় বাস দিলাম। ধুর, আমার কপালই ভালো না। ভাইয়া চল আপুকে গিয়ে সবকিছু খুলে বলে আসি। দরকার নেই। কেন? সময় হলে আমি নিজে গিয়ে বলে আসবো ওকে। সরি ভাইয়া, আমার জন্য শুধু শুধু। এই বোকা, কান্না করতেছিস কেন? এটাতে তোর কোনো দোষ নেই। আর আমি কি তোকে কিছু বলেছি? ভাইয়া তুই অনেক ভালো। পাগলি। এরপর জান্নাত আমার রুম থেকে চলে যায়। আমি ফ্রেশ হয়ে চা খেয়ে নেই। এরপর মোবাইল খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তখনই আমার চোখ ফ্লোরের দিকে গেল। ফোনটা ফ্লোরে পড়ে আছে। আমি ফোনটা হাতে নিলাম। ব্যাস, সবকিছু বুঝে গেলাম। শিমলা কেন কান্না করতে করতে আমার রুম থেকে চলে গেছে? কারণ আমার ফোনে মারিয়ার 5টা মিসড কল দেখাচ্ছে। এটা নিশ্চয়ই শিমলা দেখেছে, যার কারণে ফোন ছুড়ে মেরে কান্না করতে করতে আমার রুম থেকে চলে গেছে। মারিয়া ফোন দিছে, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে মারিয়ার নাম্বার আমার ফোনে হবু বউ লিখে সেভ করা। এটা আমি সেভ করি নাই। মারিয়া আমার কাছ থেকে ফোন নিয়ে নিজেই এই নামে সেভ করে। আমিও আর সেইভাবে খেয়াল করি নাই, যার কারণে এই বিপদের সম্মুখীন হতে হলো। দূর, কিছুই ভালো লাগে না। আর সবকিছুতেই শিমলা শুধু রাগ করে। যাই একবার শিমলার রুমে যাই, যেই ভাবা সেই কাজ। শিমলার বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পরে শিমলার দরজা খুলে দিল। সে আগের দিনের মতোই চোখ ফুলে আছে। এই মেয়ে এত কান্না করতে পারে আমার জানা ছিল না। আমাকে কিছু না বলে শিমলার ভিতরে চলে গেল। আমিও শিমলার পিছিয়ে পিছিয়ে ওর রুমে গেলাম। সেখানে গিয়ে দেখি শিমলা ওর সব জামা কাপড় প্যাক করতেছে। আরে বাস, দেখে মনে হচ্ছে বউ আমার রাগ করে বাপের বাড়ি যাচ্ছে। শিমলা, এগুলো কি? জামা কাপড় প্যাক করতেছো কেন? আমার কথার কোনো উত্তর না দিয়ে শিমলা তার কাজে মন দিল। এইভাবে অনেক সময় কথা বলার পরেও কোনো উত্তর পেলাম না। এরপর আমি শিমলাকে ধরে জোর করে দেওয়ালের সাথে চেপে ধরলাম। শিমলা আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমি কি পুলিশ হয়েছি সাধে যে একটা মেয়ের সাথে বলে পারবো না? শিমলার রাগান্বিত মুখ দেখে নিজেকে কন্ট্রোল করা ভারী মুশকিল। হঠাৎ খেয়াল করলাম শিমলার মুখের কিছু অংশ ওর ঘন কালো চুলে ঢেকে গেছে। আমি আমার ডান হাত দিয়ে সেগুলো ওর কানে গুঁজে দিলাম। তখনই শিমলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমি আস্তে আস্তে শিমলার ঠোঁটের কাছে যেতে লাগলাম। শিমলা চোখ বন্ধ করে আছে। শিমলা এখন খুব ভালো করেই জানে ওর সাথে কি হতে চলেছে, তাই চোখ বুজে আছে। আমি যখনই শিমলার ঠোঁটে কিস করতে যাব, তখনই আমার ফোনটা বেজে উঠল। ওরে আমার পোড়া কপাল, শালা বজ্জাত ফোনের বাচ্চা। আমি পকেট থেকে ফোন বের করলাম। শিমলাও আমার ফোনের দিকে তাকিয়ে আছে, হয়তো দেখার চেষ্টা করতেছে কে ফোন করেছে। আমি ফোনের নাম্বার দেখে ভয় পেয়ে গেলাম। আল্লাহ, এর এখনই ফোন দেওয়ার ছিল। হবু বউ ফোন দিছে। শিমলা স্পষ্ট দেখতে পেল। এক ঝটকায় আমার থেকে দূরে চলে গেল। কান্না করতে করতে ঘরের এক কোণে চলে গেল। ভেবেছিলাম ফোনটা অফ করে শিমলাকে সবকিছু খুলে বলবো। তখনই খেয়াল করলাম মারিয়ার মেসেজ, শ্রাবণ প্লিজ ফোনটা রিসিভ করো, আমাকে ওরা মেরে ফেলবে। শুধুমাত্র এইটুকু লেখা। আমি লেখাগুলো পড়েই অনেক অস্থির হয়ে গেলাম। সাথে সাথে মারিয়াকে ফোন দিলাম। হ্যালো হ্যালো মারিয়া, তোমার কি হয়েছে? তুমি কোথায়? শ্রাবণ, প্লিজ তুই তাড়াতাড়ি আমার কাছে এসো, ওরা তিনজন আমাকে খুঁজতেছে। তোমার কিছু হবে না মারিয়া, আমি আছি। তুমি শুধু তোমার ফোনের লোকেশন অন করে রাখো, আমি এখনই আসতেছি।
ওকে শ্রাবণ, আই লাভ ইউ। এটার উত্তর আমার জানা নেই, কি করে এটার উত্তর আমি দেই, তাই ফোনটা কেটে দিলাম। আমি সিমলার রুম থেকে বের হয়ে আসতে যাব, তখনই সিমলার কথা মনে পড়ল। আমি ওর দিকে ঘুরে তাকালাম। সিমলা হাতে তালি দিয়ে বলল, বাহ, এই না হলে একজন স্বামী বউয়ের একটা ফোনেই অস্থির হয়ে ছুটে যাচ্ছে। আমার কাছে সিমলার এই উত্তর দেওয়ার মতো সময় নেই, তাই কোনো কিছু না বলে রুম থেকে বেরিয়ে সোজা আমার রুমে চলে গেলাম। সেখান থেকে 2টা ফুল লোড দেওয়া পিস্তল নিয়ে নিলাম। এরপর ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া ওর রুমে বসে রিদির সাথে মজা করতেছিল। আমাকে দেখে ভাইয়া বলল, আরে শ্রাবণ, তুই এত অস্থির লাগতেছে কেন তোকে? ভাইয়া তোমার বাইকের চাবিটা দাও তো। কি করবি? ভাইয়া দিতে বলেছি দিবে, ব্যাস, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। কথাটা অনেক জোরে বললাম। আমার এমন কথায় রিদি একটু কেঁপে ওঠে, আর ভাইয়া কিছু না বলে আমার দিকে চাবি এগিয়ে দেয়। আমি আর দেরি না করে ভাইয়ার বাইক নিয়ে বেরিয়ে পড়ি। ফোনের লোকেশন অনুযায়ী সিমলা এখন একটা রেস্টুরেন্টে আছে, যেখানে আমরা প্রায় দেখা করতাম। হয়তো সকালে আমার সাথে দেখা করতে এসেছিল এই রেস্টুরেন্টে। আমার বুঝতে আর বাকি নেই যে এটা এনামুলের কাজ, কিন্তু এনামুল কি নিজের মেয়ের সাথে এমনটা করবে? সবকিছু ঘোলাটে মনে হচ্ছে। আমি জোরে বাইক চালিয়ে সেই রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি অনেক লোকজনের ভিড়। আমি সবাইকে সাইড করে ভিড়ের ভিতরে যাই। সেখানে গিয়ে দেখি মারিয়ার নিথর দেহ পড়ে আছে। মারিয়া ছটফট করতেছে। আমি এক দৌড়ে মারিয়ার কাছে চলে গেলাম। মারিয়ার বুকে 3টা গুলির দাগ, রক্তে ভরে গেছে, পুরো জায়গা ভিজে গেছে। মারিয়া রেস্টুরেন্টের ফ্লোরে পড়ে আছে। আমি গিয়ে ওর পাশে বসে আমার কোলে ওর মাথা রাখলাম। মারিয়ার চোখ হালকা খোলা আছে। আমাকে দেখতে পেয়েই মারিয়া চোখ বড় বড় করে বলতে লাগলো, শ্রাবণ, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। জানো, আমার খুব ইচ্ছে ছিল তুমি, আমি আর আমাদের ছোট একটা কিউট বাচ্চা নিয়ে আমাদের সংসার হবে। সেটা হয়তো খুব কাছেই ছিল, কিন্তু আফসোস, আমার সেই স্বপ্নই থেকে গেল। আমি তোমাকে আপন করে পেলাম না। আমি চলে যাচ্ছি শ্রাবণ। মারিয়ার কথাগুলো বলতেই গলা আটকে যাচ্ছিল, তবুও জোর করে বলল, না মারিয়া, আমি এসে গেছি, তোমার কিচ্ছু হবে না। শ্রাবণ, তোমাকে অনেক মিস করব। সকল ইচ্ছা পূরণ হয় না, আমার ইচ্ছাটা না হয় অপূর্ণই থেকে যাক। তুমি আবার আমার জন্য দেবদাস হয়ে থেকো না। মনে রেখো, আমি কিন্তু সব সময় তোমার সাথে আছি। তুমি খুশি হলেই আমি খুশি। না 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 মারিয়া, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিছু হতে দিব না। আমি পকেট থেকে ফোন বের করে নাজমুলকে ফোন দিলাম। নাজমুল, তুমি এখনই রেস্টুরেন্টে অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসো। ফোন কেটে দিলাম। শ্রাবণ, আমি জানি আমার সময় আর বেশি নেই। তুমি শুধু ব্যস্ত হয়ে পড়ো না। না মারিয়া, তুমি আমাকে রেখে কোথাও যাবে না। মারিয়া ওর রক্তমাখা হাত আমার মুখে স্পর্শ করে বলল, পরিশেষে এটাই বলবো, ভালোবাসি খুব বেশি। আর বলতে পারলো না। আমার মুখ থেকে মারিয়ার হাত নিচে পড়ে গেল। মারিয়ার দিকে তাকিয়ে দেখি ওর চোখ দুটো বন্ধ হয়ে আছে। কি নিষ্পাপ লাগতেছে, মনে হচ্ছে চির শান্তিতে ঘুমাচ্ছে। আমি মারিয়াকে ধাক্কা দিলাম, কোনো শব্দ নেই। এইবার মারিয়ার মুখে আমার হাত রেখে বললাম, না মারিয়া, এটা হতে পারে না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। একটিবারও আমার কথা ভাবলে না? আমি কত বড় হতভাগা যে তোমাকে একটিবার বলতেও পারলাম না যে তোমাকে আমি কতটা ভালোবাসি। আমার চোখ দিয়ে বহু বছর পর আজকে পানি গড়িয়ে পড়ল। আশেপাশের সকলের চোখে পানি চলে এসেছে আমার এমন পাগলামি দেখে। প্রায় 15 মিনিট পরে নাজমুল অ্যাম্বুলেন্স নিয়ে রেস্টুরেন্টে এলো। নাজমুল রেস্টুরেন্টে এসে দেখে শ্রাবণ একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে। তার পাশে মারিয়ার লাশ পড়ে আছে। নাজমুল বিষয়টি বুঝতে পেরে লোকজনের সাহায্যে মারিয়ার লাশটা অ্যাম্বুলেন্সে উঠালো। এরপর অ্যাম্বুলেন্স চলে গেল। নাজমুল ভয়ে ভয়ে এসে শ্রাবণের পাশে বসলো। নাজমুল সাহসে পেরে উঠতেছে না যে সে শ্রাবণকে একটা ডাক দিবে। হঠাৎ করে শ্রাবণ গম্ভীরভাবে বলে ওঠে, নাজমুল, আমার মোবাইলটা কই? নাজমুল শ্রাবণের কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে যায়। নাজমুল স্পষ্ট বুঝতে পারছে যে সামনে অনেক খারাপ কিছু হতে চলছে। নাজমুল চারদিকে শ্রাবণের মোবাইলটা খুঁজতে লাগলো। ইতিমধ্যে আশেপাশের লোকজনের ভিড় অনেকটা কমে গেছে। অনেক সময় পরে নাজমুল দেখতে পায় শ্রাবণের মোবাইলটা
রেস্টুরেন্টের কোনায় পড়ে আছে, রক্ত লাল হয়ে আছে। নাজমুল তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে পরিষ্কার করে শ্রাবণের সামনে আসে। স্যার, এই যে আপনার মোবাইল। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি সিমলার অনেকগুলো মিসড কল। আমি সেদিকে খেয়াল না করে একটা অপরিচিত নাম্বারে ফোন দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ, তুমি হঠাৎ করে ফোন দিলে যে? স্যার, এনামুল হক অনেক বড় ভুল করে ফেলেছে। আমি নিজের হাতে ওকে শাস্তি দিতে চাই। কি করছো? আমি সবকিছু খুলে বললাম। একটা মানুষ নিজের মেয়েকে কিভাবে খুন করতে পারে? স্যার, বিষয়টি আমারও মাথায় আসতেছে না, কিন্তু এর শাস্তি ওকে পেতে হবে। আমি আজকে ওকে ওর পাপের শাস্তি দিতে চাই। শ্রাবণ, বিষয়টা বোঝার চেষ্টা করো। এটা আইনের বিরুদ্ধে, আর তুমি ভালো করেই জানো যে আমরা আইনের বিরুদ্ধে কিছুই করতে পারি না। স্যার, আমি জানি আপনি চাইলে সব পারেন। প্লিজ স্যার, আমাকে আটকাতে যাবেন না। শোনো শ্রাবণ, আমার সবচেয়ে পছন্দের একজন পুলিশ অফিসার তুমি। আমি পুরো ডিপার্টমেন্টে তোমাকেই সবার উপরে রাখবো, তাই যা করবে ভেবেচিন্তে করবে। ধন্যবাদ স্যার। ফোনটা রেখে নাজমুলের দিকে তাকালাম। নাজমুল আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা নাজমুল, মনে করো আমি আর তুমি চিরকালের শত্রু। একে অপরকে এতটাই ঘৃণা করি যে তোমাকে সামনে পেলেই কুপিয়ে হত্যা করব। এখানে তোমার শত্রুতা আমার সাথে, তোমার যা ইচ্ছা আমার সাথে করো, কিন্তু তুমি কেন আমার কাছের মানুষদের উপরে হামলা করবে? কেন? নাজমুল চুপ করে আছে। আজকে মারিয়ার জায়গায় যদি আমার আব্বু বা আম্মু হতো, তাহলে আমার কি হতো? এত বছর পরে কাছে পেয়েও তাদেরকে হারিয়ে ফেলতাম। স্যার, কে করেছে এগুলো? এনামুল। আমি আগেই আন্দাজ করেছিলাম। স্যার, এবার কি করবেন? আমার পিছে রাখা 2টা গান বের করলাম, একটা নাজমুলের হাতে ধরিয়ে দিয়ে বললাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। কিন্তু স্যার, এ তো উপর থেকে অনেক চাপ আসবে। সেই ব্যবস্থা আমি করে রেখেছি। আমি আর কোনো ঝুঁকি নিতে যাচ্ছি না। এদিকে শিমলা শ্রাবণের এমন আচরণ দেখে আরো ভেঙে পড়ে। তাই সে সিদ্ধান্ত নেয় এই শহর ছেড়ে চলে যাবে। তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করে বাসার বাইরে যেতে লাগলো। তখনই জান্নাত শিমলাকে আটকে দেয়। কোথায় যাচ্ছ আপু? কোথায় যাচ্ছি সেটা জানি না, তবে অনেক দূরে চলে যাচ্ছি। আপু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সবকিছু না জেনে শুনে তোমাকে এই কথাগুলো বলেছিলাম। জান্নাত, এখন আর এসব বললে লাভ নেই, আমি চলে যাচ্ছি। এরপর জান্নাত শিমলাকে জোর করে বাসার ভিতরে নিয়ে আসে। শিমলার রুমে এসে দরজা লাগিয়ে দেয় জান্নাত, কারণ এই কথা একান্তই পার্সোনাল। জান্নাত, তুমি শুধু শুধু আমাকে এখানে নিয়ে এলে কেন? আপু, ভাইয়া বিয়ে করে নাই। ভাইয়া এখনো মনে প্রাণে তোমাকেই ভালোবাসে। জান্নাত, এটা ফাজলামো করার সময় না। আপু সত্যি। এরপর জান্নাত শিমলাকে সবকিছু খুলে বলল। আপু, আমি সরি। সেদিন যে ভাইয়া আমার সাথে মজা করেছিল, এটা আমি বুঝতে পারি নাই। এটা আমি কি করে ফেললাম? সবকিছু না জেনে শুনেই শ্রাবণকে অপমান করলাম। এই হাত দিয়ে ওকে থাপ্পড় পর্যন্ত দিয়েছি। কিছু সময় পরে শিমলা শ্রাবণকে ফোনে ট্রাই করে, কিন্তু কোনো লাভ হয় না। ফোন কেউ রিসিভ করে না। হঠাৎ করে শিমলা ফোনে একটা কল আসে। একটা মার্ডার হয়েছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে ইউনিফর্ম পরে শিমলা বের হয়। এতক্ষণে এনামুলের কানে পৌঁছে গেছে যে তার মেয়ে আর এই পৃথিবীতে নেই, সেটাও আবার তার কারণে। মানে তার লোকই না জেনে শুনে মারিয়াকে মেরে ফেলেছে। এনামুল সেই ছেলে 3টাকে ধরে এনে কুত্তার মতো মার দেয়, লাথি, গুথা, পাঞ্চ ইত্যাদি। অবশেষে গুলি করে 3টাকে মেরে ফেলে। রবি এখনো পলাতক। রবিকে যদি একবার খুঁজে পায় এনামুল, তাহলে রবি শেষ। এনামুল নিজের বাসায় গার্ডেনে বসে আছে। আশেপাশে 10-12টার মতো বডিগার্ড আছে। আমি আর নাজমুল সোজা এনামুলের বাসার সামনে চলে আসি। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে যাবে, তখনই দারোয়ান আটকায় আমাদের। মাথা এমনিতেই অনেক খারাপ হয়ে আছে। আমি আর সহ্য না করে দারোয়ানের পায়ে গুলি চালিয়ে দিলাম। দারোয়ান চিল্লাতে লাগলো, আর এদিকে গুলির আওয়াজ পেয়ে এনামুল পিছে ফিরে তাকায়। আমাদের সামনে এনামুল চেয়ারে বসেছিল। আমি নাজমুলকে ইশারা করে শুরু করে দিতে বললাম। একের পর এক গুলি চালানো শুরু করলাম আমি আর নাজমুল। এনামুলের বডিগার্ডগুলো পাল্টা গুলি চালানো শুরু করলো, কিন্তু আমাদের সাথে পেরে উঠল। ব্যাস, আমাদের সামনে সবাই লুটিয়ে পড়লো। প্রায় সবগুলোকেই গুলি করে খুলি উড়িয়ে দিয়েছি। একদম পাকা খেলোয়াড়। তবে এর মাঝে আমার পেটের বাম দিকে একটা ছেলে ছোট চাকু বা ছুরি দিয়ে আঘাত করে।
আমি সাথে সাথে ছেলেটাকে লাথি দিয়ে ফেলে দেই আর নাজমুল তার বুকে গুলি করে দেয়। আমার অনেক রক্ত বের হতে লাগলো, কিন্তু তবুও আমি ফাইট থামালাম না। এনামুল কিছু বুঝে ওঠার আগেই তার বাকি লোকগুলো দৌড়ে পালিয়ে গেল। পালিয়ে যাওয়া লোকগুলোর মধ্যে একজন দৌড়ে সোজা পুলিশ স্টেশনে চলে গেল। সেখানে শিমলা মারিয়ার কেসটা সামলাচ্ছিল। মারিয়াকে চিনতে ভুল করেনি শিমলা। যাই হোক, এটা বাদ দেই, আসল কথা বলি। সেই ছেলেটা শিমলার কাছে গিয়ে সব কিছু খুলে বলে। শিমলার সাথে সাথেই কয়েকজন পুলিশ নিয়ে গাড়ি করে এনামুলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আমি জোরে একটা হাসি দিলাম। এরপর আস্তে আস্তে নাজমুলের কাছে গেলাম। রাজনীতি, এই কারণে নিজের মেয়েকে পর্যন্ত ছাড় দিস না তুই? কতটা নিষ্ঠুরতম ব্যক্তি তুই! কি ভেবেছিলি আমি তোকে এত সহজে ছেড়ে দিব? তুই তোর মেয়েকে নয়, বরং আমার একটা বন্ধুকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমি মারিয়াকে বন্ধু মানলেও যে আমাকে অন্য কিছু ভাবতো সেইটা আমি জানতাম। আর আজকে আমি সেটাই খুলে বলতে গিয়েছিলাম, কিন্তু আফসোস সেটা আর হলো কই। আবার পুরোনো ঘটনার মতো হয়ে গেল এই কাজটা। এনামুল রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে, তবুও বুকে সাহস নিয়ে বলল, প্লিজ শ্রাবণ, আমাকে ছেড়ে দাও। আমি এনামুলের মাথায় বন্দুক ঠেকিয়ে বললাম, এটা কি জানিস তো? টাকা কেন? এটা কারোর কথা শুনে না। আর আমি কে সেটা জানার দরকার নেই। মনে আছে আজ থেকে 2 মাস আগে রফিক আঙ্কেলকে গাড়ি চাপা দিয়ে মেরেছিলি, মনে পড়ে? আর তার আগেও, মানে 8 বছর আগে, আঙ্কেলের স্ত্রী এবং মেয়েকে তুই নিজের হাতে মেরেছিস। আমার এমন কথা শুনে এনামুল যেন আরো ঘাবড়ে যায়। ওর তো কেউ ছিল না, তাহলে তুই কেন? সব সম্পর্কে যে রক্তের হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্লিজ শ্রাবণ, আমাকে ছেড়ে দাও। এমনিতেই নিজের দোষে আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি। মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও মিস্টার এনামুল হক। এরপর আমি বন্দুকে গুলি লোড করে এনামুলের মাথায় ধরলাম, কিন্তু এনামুল এটা দেখে সাথে সাথে পা জড়িয়ে ধরে। প্লিজ শ্রাবণ, আমাকে ছেড়ে দাও। আমি আর জীবনও এমন কাজ করব না, প্লিজ। তোর কি একটু মায়া হয়নি সেই দিন, যেদিন ফুটফুটে ছোট বাচ্চাটাকে মেরেছিলি? চুপ করে আছে। তোকে একটা শর্তে মাফ করতে পারি, যদি তুই তোর সব অন্যায় স্বীকার করে নিস এবং তোর সব কুকীর্তির কথা সবাইকে নিজের মুখে বলিস। এনামুল মনে মনে ভাবতে লাগে, আগে নিজে বেছে নেই, তারপর সবকিছু দেখা যাবে। আমি রাজি। এরপর এনামুল আর আমাকে আর নাজমুলকে নিয়ে ওর গোডাউনে গেল। সেখানে গিয়ে আমি অবাক, যত ধরনের বাজে জিনিস আছে আমাদের দেশে তার সব কিছু এখানে আছে। নাজমুল হা করে সবকিছু দেখতেছে। এরপর আমি নাজমুলকে আমার ফোন ধরিয়ে দিয়ে বলি, এবার এনামুল তার সবকিছু স্বীকার করে নিবে আর এগুলোই তুমি ভিডিও করবে, বুঝতে পেরেছো? ওকে স্যার। এরপর এনামুল তার শব্দ স্বীকার করে নিল এবং আমার হাতে আরো শক্ত প্রমাণ চলে এলো। এইবার আমার খেলা শুরু। এনামুল এতক্ষণ আমার ভালো মানুষই দেখেছে, এইবার দেখবে আমার আসল রূপ। আমি এনামুলকে নিয়ে আগের সেই জায়গায় চলে এলাম, মানে যেখানে বসে ফাইট করেছিলাম আমরা। শ্রাবণ, এবার তো আমাকে ছেড়ে দাও। আমি তো সব কিছু স্বীকার করে দিয়েছি। চেয়ারে বসে পড়, তোর সাথে আরো কিছু কথা আছে। আমার কথা মতো এনামুল চেয়ারে বসে পড়লো। মাথার কোণে হালকা হালকা ঘাম জমে আছে এনামুলের, আর সারা শরীরে রক্ত লেগে আছে গুন্ডাগুলোর। এরপর আমি আশেপাশে তাকিয়ে দড়ি খুঁজতে লাগলাম। কিছু সময় পরে খুঁজেও পেয়ে গেলাম। নাজমুলকে বললাম, নাজমুল, ভালো করে এনামুলকে চেয়ারের সাথে বেঁধে ফেলো। কিন্তু শ্রাবণ, এমনটা তো কথা ছিল না। চুপ, একদম চুপ। এনামুল ভয়ে চুপ হয়ে গেল। এবার আমি পাশে পড়ে থাকা সেই ছুরিটা হাতে নিয়ে এনামুলের কাছে গিয়ে বললাম, একটু ভাবতো এই হাত দিয়ে কত বাজে কাজ তুই করেছিস। আমি ছুরিটা এনামুলের হাতের কাছে নিয়ে 5টা আঙ্গুলের একটা কেটে ফেললাম। সাথে সাথে রক্তের স্রোত বেরিয়ে গেল। আমার মুখেও কিছুটা ছুটে এসেছে। এদিকে এনামুল মরণ চিৎকার দিয়ে উঠল। নাজমুল ভয়ে চোখটা বন্ধ করে দিল। নাজমুল শুনেছে পুলিশ সব কিছু করতে পারে, অনেক টর্চার করে তারা, কিন্তু আজকে সে নিজের চোখে দেখতেছে সেইটা। আমি এনামুলের দিকে লক্ষ্য না দিয়ে এনামুলের বাসার ভিতরে ঢুকে গেলাম। এনামুল এবার একটু শান্ত হলো, ভেবেছিল এই বুঝি বেঁচে গেল, কিন্তু এনামুলকে অবাক করে দিয়ে আমি আবার ফিরে আসি। এইবার আমার হাতে মরিচের গুঁড়ো। এটা দেখে নাজমুল বা এনামুলের কারোই বুঝতে বাকি রইল না যে কি হতে চলেছে।
এনামুল জোরে জোরে চিৎকার দিতে লাগলো, বাঁচাও বাঁচাও, প্লিজ হেল্প, কেউ আছো? ঠিক একইভাবে আন্টি চিৎকার করেছিল, কিন্তু তুই তার কোনো কথা শুনিস নাই। প্লিজ আমাকে ছেড়ে দাও, আর তা না হলে মেরে ফেলো, কিন্তু এভাবে অত্যাচার করো না প্লিজ। আমি জোরে একটা হাসি দিয়ে মরিচের গুঁড়ো এনামুল কাটা আঙুলের উপরে ছিটিয়ে দিলাম। এরপর শুরু হলো এনামুলের মরণের চিৎকার। আমি আগে কখনো মানুষকে এত জোরে চিল্লাতে দেখি নাই। এনামুলের সারা শরীর ঘেমে গেছে, মুখে একদম লাল হয়ে গেছে। 10 মিনিট পরে আবার আরেকটি আঙুল কেটে ফেললাম, এইবারও একই রিয়াকশন। এইভাবে কিছু সময় এনামুলের উপর অত্যাচার করলাম। টর্চার সহ্য করতে করতে এনামুল একসময় জ্ঞান হারিয়ে ফেলে। স্যার এবার কি করবেন? ওর মুখে পানি ছিটা দাও। ওকে স্যার। প্রায় 5 মিনিট পরে এনামুলের জ্ঞান ফিরে এলো। আমি প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে এনামুলকে টর্চার করেছি, তাই ভাবলাম অনেক হয়েছে আর না। অপরদিকে এনামুল তো মরে যাওয়ার জন্য ছটফট করতেছে। সমস্যা নেই, তোকে আর কিছু বলবো না, ছেড়ে দিব তোকে। এই কথা শুনে এনামুলের মুখে একটু হাসি ফুটলো। নাজমুল, ওকে মুক্ত করে দাও। ওকে স্যার। এনামুল ছাড়া পেয়ে আমার দিকে অবাকভাবে তাকালো। যা, তোকে মাফ করে দিলাম, দৌড়া, ভাগ। কথাটা বলতে দেরি আছে, কিন্তু এনামুলের দৌড় দিতে দেরি নাই। অবশেষে আমি আকাশের পানে চেয়ে চোখ দুটো বন্ধ করে বললাম, আঙ্কেল, আমি আপনার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পেরেছি। মারিয়া, আমাকে তুমি ক্ষমা করে দিও। এরপর চোখ মেলে দেখি এনামুল গেটের কাছে চলে গেছে প্রায়। আমি আর কিছু না বলে বন্দুক তাক করে তার দিকে 4টা গুলি করি। এনামুল মাটিতে লুটিয়ে পড়ে। আমি একটা পৈশাচিক হাসি দেই, তখন হঠাৎ করে কোথা থেকে 2টা পুলিশের গাড়ি এলো। আমি শিওর এখানে শিমলা আছে। আমার অনুমান একদম ঠিক। শিমলা গাড়ি থেকে নেমে দৌড়ে আমার কাছে চলে এলো, কিন্তু আমার কাছে এসেই শিমলা থমকে যায়, কারণ আমার হাতে এখনো বন্দুক, আর সাথে আমার পুরো শরীরে রক্তের দাগ তো আছেই। শিমলা চোখ ছলছল করে আমার দিকে তাকায়। দুজনের মাঝে নীরবতা। কেন কেন তুমি এটা করলে? একবারও মনে পড়লো না আমার কথা? এখন কি হবে আমার? তেমন কিছু না, অপরাধীকে একটু শাস্তি দিলাম আর কি। শিমলা এবার কান্না করে দেয়। মুখ থেকে আওয়াজ হচ্ছে না, কিন্তু চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। শিমলা পিছনে থাকা পুলিশগুলো অবাক হয়ে তাকিয়ে আছে। যখন শিমলার হুঁশ ফিরল যে সে এখন পাবলিক প্লেসে আছে, তাই তাড়াতাড়ি নিজের চোখ মুছে নেয়। শিমলা মনে মনে অনেক বড় ভয়ে আছে, কারণ শ্রাবণ শুধু একটা খুন করে নাই, প্রায় 15 জনের বেশি মানুষকে গুলি করে হত্যা করেছে। আইন অনুযায়ী শ্রাবণকে বাঁচানো আর কোনো উপায় নেই। তাই শিমলা নিজের বুকে পাথর রেখে বলল, অফিসার, ওদেরকে গ্রেফতার করুন। শিমলার কথা মতো একজন পুলিশ আমার কাছে এসে আমার হাতে হাতকড়া দিয়ে গাড়িতে নিয়ে বসালো, সাথে নাজবুলকেও। নাজবুলের কোনো চিন্তাই হচ্ছে না, কারণ শ্রাবণ আছে। আমাদের পুলিশের গাড়িতে ওঠানোর পরে শিমলা লাশগুলোকে ভালো করে দেখতে লাগলো। একদম পাক্কা খেলোয়াড়, একটা গুলিও মিস হয়নি। সবগুলো সোজা মাথায় না হয় বুকে লেগেছে। কিন্তু শিমলা কিছুতেই বুঝতে পারছে না শ্রাবণ কি করে একা এতগুলো মানুষের সাথে লড়াই করলো। তাহলে শ্রাবণ কি কোনো গ্যাংস্টার? শিমলা নিজেকেই নিজে প্রশ্নটা করে ঘাবড়ে উঠল। সে মনে মনে বলল, না, আমার শ্রাবণ এমন হতে পারে না। এরপর শিমলা কয়েকটা অ্যাম্বুলেন্সকে ফোন করে জানিয়ে দেয়। এরপর শিমলা যখন গাড়িতে উঠতে যাবে, তখনই তার চোখ যায় এনামুলের বডির দিকে। বুকের এক জায়গায় 4টা গুলি করা হয়েছে। মনে হচ্ছে খুব রাগ ছিল এনামুলের উপরে, যার কারণে মারা যাওয়ার পরেও অনেকগুলো গুলি করে। হঠাৎ করে শিমলার চোখ যায় এনামুলের আঙুলের দিকে। এটা দেখে শিমলার চোখ বুজে ফেলে। এর আগে এমন সে কখনো দেখে নাই। এত অত্যাচার মানুষকে কিভাবে করে? এবার শিমলার সন্দেহ আরো বেড়ে গেল। সে শিওর শ্রাবণ কোনো বড় গুন্ডা বা মাস্তান, তা না হলে এত প্রফেশনাল কিছু জানলো কিভাবে? শিমলা মনে মনে ভাবলো, এটা হয়তো শ্রাবণের পরিবারের অভাবে হয়েছে, কিন্তু তবুও শিমলা শ্রাবণকে ভালোবাসে। শিমলা খুব ভালো করেই জানে শ্রাবণ বাইরে থেকে যতই সত্য হোক না কেন, শ্রাবণের ভিতরে একটা সুন্দর মন আছে। যাই হোক, শিমলা ওইসব না ভেবে মন খারাপ করে থানায় চলে এলো। আমি গাড়ি থেকে নামার সময় দেখি শিমলার চোখে পানি টলমল করতেছে।
আমার না খুব হাসি পাচ্ছিল এটা দেখে, তাই আমি হাসিটা দিয়েই ফেললাম। এইবার আমি সিমলার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। একজন পুলিশ অফিসার আমাকে আর নাজবুলকে থানার ভিতরে ঢুকিয়ে দিল। আমি চুপ করে বসে আছি। তখনই নাজবুল বলে উঠল, স্যার একটা কথা বলবো? বলে ফেলো। স্যার আপনি বারবার এমন নাটক করেন কেন? যেমন ধরেন আমরা চাইলে কিন্তু আপনার কার্ড দেখিয়ে বাসায় চলে যেতে পারতাম, কিন্তু আপনি বারবার এই থানায় আসেন কেন? আমি একটা হাসি দিয়ে নাজবুলের কাঁধে হাত রেখে বললাম, আচ্ছা নাজবুল, সিমলাকে তোমার কেমন লাগে? এ আবার কেমন কথা? আরে বলতে বলেছি, বলো না। ভালো, সবকিছুই ঠিকঠাক, কিন্তু আপুর রাগটা বোধহয় একটু বেশি। তোমার ওই আপুর কারণে আমি বারবার থানায় আসি। নাজবুল কিছু সময় চুপ থেকে, স্যার আপনিও? স্যার আর কত সময় থাকতে হবে এখানে? একটু অপেক্ষা করো, স্যারের ফোন আসলো বলে। এদিকে শিবলা নিজের কেবিনে বসে চোখের পানি ফেলতেছে। কারণটা খুব স্বাভাবিক। আজকে এত বছর পর শ্রাবণকে কাছে পেল, কোথায় ওকে আপন করে নেবে সেটা তো ভুল বোঝাবুঝির কারণে আর সম্ভব হয়ে ওঠে নাই। যখন সব ভুল বোঝাবুঝি শেষ করে এক হতে যাবে, তখনই শ্রাবণ এমন কিছু করলো যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। এতক্ষণে দেশে বাইরে জেনে গেছে যে খুলনা বিভাগে একসাথে এতগুলো খুন, তাও আবার এক বাড়িতেই। আব্বু টেলিভিশনে খবর দেখতেছিল, তখনই আমার কথা শুনে সে সবাইকে ডাক দেয়। পরিবারের সবাই একসাথে দেখতে লাগলো আমার কর্মকাণ্ড। সবাই খুব ভেঙে পড়েছে, বিশেষ করে আম্মু। সিমলা মাথা নিচু করে বসে আছে নিজের কেবিনের চেয়ারে। তখনই তার ফোনে একটা কল আসলো। সিমলা লাফ দিয়ে উঠে স্ক্রিনের দিকে তাকালো। ফোনটা ছিল ঢাকার হেডকোয়ার্টার অফিস থেকে। সেখান থেকে এখন কল আসাটাই স্বাভাবিক, কারণ এতগুলো খুন একসাথে। সিমলার মনে হচ্ছে এই বুঝি সে শ্রাবণকে চিরকালের জন্য হারিয়ে ফেলতে চলেছে। আস্তে আস্তে সিমলা ফোনটা রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে সালাম দিল। আপনারা কি শ্রাবণকে আটক করেছেন? জি স্যার। ওনাকে এখনই মুক্তি করে দিন। শ্রাবণের মুক্তির কথা শুনে সিমলা যে কতটা খুশি হয়েছে সে সেটা কোনো দিনই কাউকে বলে প্রকাশ করতে পারবে না। কি হলো, চুপ করে আছেন কেন? তাড়াতাড়ি ছেড়ে দিন তাকে। ওকে স্যার। স্যার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? করুন ফার্স্ট। স্যার, কে এই শ্রাবণ যার হয়ে আপনি ফোন করে বারবার আমাকে তাকে ছেড়ে দিতে বলেন? আগের সব কেসগুলো না হয় সামান্য ছিল, কিন্তু আজকের ঘটনাটা তো খুবই ভয়ঙ্কর। স্যার একটু হেসে বললেন, মিস্টার শ্রাবণ আর কেউ নয়, আপনাদের জেলায় ডিআইজি অফিসার। সিমলা স্যারের মুখে এমন কথা শুনে পুরো থমকে যায়। তার মাথায় কাজ করে না। সে কোনো দিন কল্পনাও করে নাই যে শ্রাবণ ডিআইজি অফিসার হতে পারে। কিন্তু স্যার এত অল্প বয়সে কি করে? এই প্রশ্নটা শুধু আপনার না, সারা বাংলাদেশের লোকের। যেহেতু আপনি একজন দায়িত্ববান পুলিশ, তাই সেইটা না হয় আপনি খুঁজে বের করুন। এরপর স্যার একটা হাসি দিয়ে ফোন কেটে দেয়। এরপর সিমলা খুশিতে লাফিয়ে উঠল। অবশেষে সে তার শ্রাবণকে পেতে চলেছে। তবে তার মনে এখনো কিছু প্রশ্ন আছে, যেগুলো পরে শ্রাবণের কাছে জিজ্ঞাসা করে নিবে। সিমলা লকআপের কাছে গিয়ে দেখে নাজমুল আর শ্রাবণ হাসাহাসি করতেছে। সে কিছু না বলে লকআপের তালা খুলে দেয়। আমি আর নাজবুল এটা দেখে সাথে সাথেই লকআপের বাইরে বের হই। নাজবুল, এই নাও আমার মোবাইল, এখানে সবকিছুর প্রমাণ আছে। একটা ভালো টিভি চ্যানেলের কাছে এটা দিয়ে দিও। জি স্যার। এরপর আমি আর নাজমুল থানা থেকে বের হতে যাব, তখনই সিমলা মুখ কালো করে আমার সামনে দাঁড়ালো। আমি নাজমুলকে চোখের ইশারায় যেতে বললাম। নাজমুল একটা হাসি দিয়ে চলে গেল। সরি। কিসের জন্য? প্রথমত তোমাকে চিনতে না পারার জন্য, এরপর তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য, এরপর তোমাকে চড় মারার জন্য। আর বলার দরকার নেই, আমার মাথা ঘুরতেছে তোমার কথা শুনে। পরে শুনবো তোমার কথা, আগে বাসায় যাই, আম্মু হয়তো অনেক চিন্তা করতেছে। আচ্ছা। এরপর আমি থানার বাইরের দিকে যেতে লাগলাম, তখনই শিমলা চেঁচিয়ে উঠল। আমি পিছে ঘুরে তাকালাম। শুধু আমি না, অফিসের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। শিমলা দৌড়ে আমার কাছে চলে এলো এবং আমার পেটের বাম দিকে দেখিয়ে বলল, এটা কি করে হলো? প্রচুর রক্ত বেরিয়েছে। তুমি আগে এটা আমাকে বলবে না? তাড়াতাড়ি হসপিটালে চলো। আমার তো খেয়ালই ছিল না যে একটা ছেলে আমার পেটে কিছুটা ছুরি ঢুকিয়ে দিয়েছিল। শিমলার কথায় মাত্র খেয়াল করলাম, কিন্তু এই মেয়েটা তো অনেক বোকা, এইভাবে চিল্লানোর কি দরকার ছিল? এরপর শিমলা আমাকে তার গাড়িতে উঠিয়ে একটা হসপিটালে নিয়ে এলো।
আমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছিল, তাই মাথাটাও কেমন ঝিনঝিন করতেছিল। হসপিটালে আসার পরেই মাথা ঘুরে পড়ে যাই। এরপর সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু শ্রাবণ মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে শিমলা করলো আরেক কাহিনী। সারা হসপিটাল একাই মাথায় করে নিয়েছে। এদিকে আবার পুলিশের ইউনিফর্ম পরা, তাই কেউ কিছু বলতে সাহস পায় না। এর মাঝে শিমলা শ্রাবণের পরিবারের সবাইকে জানিয়ে দিয়েছে। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে। আঘাত তেমন গভীর ছিল না, যার কারণে তেমন কোনো ক্ষতি হয়নি। আমার যখন জ্ঞান ফিরে এলো তখন আমি নিজেকে একটা কেবিনের মধ্যে আবিষ্কার করি। আমার সব কিছু মনে পড়ে গেল। তখনই আমি খেয়াল করলাম আমার ডান হাত ধরে কেউ আমার বুকে শুয়ে আছে। আমি বোঝার চেষ্টা করতেছি কে। তখনই শিমলার ঘুম ভেঙে গেল। শিমলা আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, তোমার জ্ঞান ফিরেছে? শিমলার কথা শুনে আমার মাথায় একটা প্ল্যান এলো। আমি মনে মনে বললাম, শিমলা তুমি আমাকে অনেক ঘুরিয়েছ, এবার দেখো আমি কি পারি। কে আপনি, আর আমাকে তুমি করে বলতেছেন কেন? আমি সবকিছু ভুলে যাওয়ার নাটক করলাম। এই তুমি আমার সাথে ফাজলামো করতেছো এখন? আজব তো, কে আপনি, আমার কে হন যে আপনার সাথে ফাজলামো করব? আমার এমন কথায় শিমলা অনেক অবাক হয়। তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার শিমলা। কে শিমলা? এইবার শিমলা বাধ্য হয়ে আমার পরিবারকে ডাকতে গেল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি তাদের সকলের সাথেই ভালোভাবে কথা বলি, মানে হচ্ছে আমি তাদেরকে চিনতে পেরেছি। এটা দেখে শিমলা ডাক্তারের কাছে যাই আমার সম্পর্কে কথা বলতে। এই সুযোগে আমি আমার সব প্ল্যান সবাইকে বলে দেই। সবাই তো হাসতে হাসতে একাকার। শিমলা ডাক্তারের কাছ থেকে জানতে পারে মাথায় আঘাত লাগলে এমন হতে পারে, তবে চিন্তার কিছু নেই, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর শিমলা আমার কাছে আসে, কিন্তু কোনো লাভ হলো না। আমি তাকে না চেনার ভান করলাম। একদিন বাদে আমাকে হসপিটাল থেকে ছেড়ে দিল। আমিও বাসায় চলে এলাম। এই একদিন শিমলা সবসময় আমার পাশেই ছিল। আমি অনেক না চেনার ভান করেছি, তবু সে আমার কাছ থেকে দূরে চলে যায়নি। এটাই হয়তো ভালোবাসা। আম্মুও আমাকে চিন্তা করে নাই, সে বাসায় চলে যায়, কারণ আম্মু জানে শিমলা খুব ভালো মেয়ে। শিমলা থাকতে আমার কোনো অসুবিধা হবে না। এই 2 দিন মারিয়ার কথা অনেক ভেবেছি। আসলে মারিয়ার প্রতি এটা আমার ভালোবাসা ছিল না, যেটা ছিল সেটা হচ্ছে ভালো লাগা। তবে মারিয়া সত্যি আমাকে খুব ভালোবাসতো। মারিয়ার কথা মনে করে যখন কষ্ট পাই তখন কোথা থেকে শিমলা এসে আমার মন ভালো করার চেষ্টা করে। বাসায় এসে আমি শিমলার রুমে গেলাম। আপু আসতে পারি? শিমলা রেগে গিয়ে একদম আমার কাছে চলে এলো। আমার জামার কলার ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। আমি ইচ্ছে করেই কোনো জোর খাটাচ্ছি না, দেখি কি করে। এই কুত্তা, তুই আপু বললি কাকে? আমি তোর আপু লাগি? সরি আন্টি, এইবার খুশি? শিমলা কিছু না বলে আমাদের 4 ঠোঁট এক করে দিল। এই প্রথমবার শিমলা নিজের ইচ্ছায় আমাকে কিস করলো। ওয়াও, সেই ছিল, ছাড়তে মন চাচ্ছিল না। প্রায় 4 মিনিট পরে ছেড়ে দিল। শিমলা জোরে জোরে হাঁপাতে লাগলো। এইবার বল আমি তোর কে হই? আপু। কুত্তা, তোকে আজকে মেরে ফেলবো। তুই আমাকে আপু বলতে পারলি? তুই একটা হনুমান। বাসার সকলের কথা মনে থাকে, শুধু আমাকেই ভুলে যাস। যা, তোর সাথে তোর সাথে আর কথা বলবো না। আমি আর একটু মজা করার জন্য আমার হাতে থাকা কার্ডটি নিয়ে শিমলার সামনে গেলাম। কি চাই? কার্ডটি শিমলার হাতে দিয়ে, এই যে আমার বিয়ের কার্ড। আগামী 12ই সেপ্টেম্বর, যেদিন স্কুল কলেজ খোলার কথা, আমার বিয়ে। আপনি কিন্তু অবশ্যই আসবেন। আপনি না এলে কিন্তু বিয়েটাই হবে না। মুহূর্তেই শিমলার রাগী মুখটা কালো হয়ে গেল। সে ভাবতেও পারে নাই যে এমনটা হতে পারে। চোখ থেকে সাথে সাথেই পানির স্রোত বয়ে গেল। কার্ডটি ছুঁড়ে ফেলে দিল। শ্রাবণ, তুমি শুধুই আমার। তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এইরকম কত কি যে বলেছে আমার মনে নেই। যদি দয়া করে বিয়ের কার্ডটি একটু খুলে দেখতেন। না, আমি বেঁচে থাকতে এটা দেখতে পারবো না। ওকে, তাহলে আমি যাই। আমাকে যেতে না দিয়ে শিমলা বিয়ের কার্ডটি খুলে দেখে। কার্ডটি দেখতে দেরি, কিন্তু আমাকে এসে জড়িয়ে ধরতে দেরি নেই। কি এমন ছিল কার্ডে? আমি বলি, এটা আমার আর শিমলার বিয়ের কার্ড। শিমলা এইভাবে কতক্ষণ জড়িয়ে ধরেছিল আমার জানা নেই। এবার তো ছেড়ে দাও। না, তোমাকে আমি আর ছাড়তেছি না। তোমাকে ছেড়ে দিলেই আবার ফাজলামো শুরু করে দেবে। জানো তোমার এমন ব্যবহারের জন্য আমি কতটা কষ্ট পেয়েছি? আমি জানি তো আমার বাবুটা আমাকে কতটা ভালোবাসে। থম। আচ্ছা, তুমি আমাকে সবকিছু খুলে বলো তো, কিভাবে এই পর্যায়ে, মানে সবকিছু? এখনই বলা লাগবে? এরপর শিমলা ওর বিছানায় গিয়ে বসে পড়লো, আর আমি শিমলার কোলে মাথা রেখে সবকিছু বলতে শুরু করলাম। সবকিছু খুলে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা তো সব জানেন, তাই আর উল্লেখ করলাম না। সবচেয়ে খারাপ লাগতেছে মারিয়ার জন্য। আমারও। আচ্ছা, মারিয়া যদি বেঁচে থাকতো তাহলে কি ওকে দ্বিতীয় বউ হতে দিতে? দিতাম, কারণ তোমার কথা অনুযায়ী সে তোমাকে তার সবটুকু দিয়ে ভালোবাসে।
আমার কোনো সমস্যা ছিল না। এই কথাটা শোনার পরে সিমরার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল। যাই হোক, এই প্রসঙ্গে না গিয়ে অন্য প্রসঙ্গে যাই। কোন প্রসঙ্গে? মানে একটু আগে যে অসম্পূর্ণ কাজটি রয়ে গেছে সেইটা করে ফেলি। এরপর আমি সিমরার কোল থেকে উঠে যখন সিমলাকে আমার কাছে টেনে আনবো তখনই সিমরা দৌড়ে ভেগে গেল। বাকি কাজ বিয়ের পরে ইচ্ছা মতো করবো। এখন আমি আমার শাশুড়ি আম্মুর কাছে যাই। এইটা বলে পালিয়ে গেল। ধুর, এইভাবে পূর্ণতা পেল শ্রাবণ আর সিমরার প্রেম কাহিনী। আমাদের বিয়ের 1 মাস পরে হঠাৎ একদিন জান্নাত আমার রুমে এলো। তখন মাত্র বিকাল 4টা বাজে। জান্নাত এই সময়ে আমার রুমে সচরাচর আসে না, হয়তো কোনো দরকারের জন্য এসেছে। তাই আমি আপুকে জিজ্ঞেস করলাম, আপু কিছু বলবি? ভাই একটা কথা ছিল। বল। ভাইয়া মনে আছে তুই আমাকে একটা কথা দিয়েছিলি যে আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি? বলেছিলাম। তাহলে বল তোর কি লাগবে? ভাইয়া আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। জান্নাতের মুখের দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে আছে। হয়তো একটু ভয় আছে। তাই আমি ওকে বললাম, ভালোবাসিস সেটা তো ভালো কথা, এতে এত ভয়ের কি আছে? ছেলেটাকে নাম ঠিকানা বল, আমি খোঁজ খবর দিয়ে দেখি। আমার এই কথা শুনে জান্নাতের বুকে হাসি ফুটে উঠল। ভাইয়া ছেলেটাকে তুই খুব ভালো করেই চিনিস। কার কথা বলতেছিস? ভাইয়া নাজমুল। আমার আগে সন্দেহ হয়েছিল এই বেটা নাজবুল শেষে কিনা আমার বোনকেই পটায় নিল। আমার সহকারী নাজবুল। আচ্ছা, তুই আগে তোর লেখাপড়া শেষ কর, তারপরে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব। তুই রাজি? ভাইয়া খুব রাজি। তুই আমার সবচেয়ে বেস্ট ভাইয়া। হয়েছে, এইবার নিজের রুমে গিয়ে পড়াশোনা কর। ওকে ভাইয়া। এরপর আমি একদিন নাজবুলকে গিয়ে সবটা জিজ্ঞেস করি, কিন্তু নাজবুল তো আমার কথা শুনে পুরো চুপসে গেছে। ওর সাথে কিছু সময় মজা করে আমি বলে দেই যে তাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। ব্যাস, সবকিছু ক্লিয়ার হয়ে গেল। এরপর আমার কথা অনুযায়ী পারিবারিকভাবেই জান্নাত আর নাজমুলের বিয়ে দিয়ে দেই। দুই পরিবার খুব খুশি হয়। 3 বছর পরে সিমলার কোলে আলো করে তাদের একটা মেয়ে সন্তান জন্ম হয়। এখনো তাদের মেয়ের বয়স 1 বছর মাত্র। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাদের একমাত্র মেয়ের নাম তারা রেখেছে মারিয়া। সিমলা নিজেই এই নাম দিয়েছে মেয়ের। মারিয়া মৃত কথা ভেবেই শ্রাবণ সিমলা তাদের মেয়ের নাম মারিয়া রাখে। এখনো মাঝে মাঝে মারিয়ার কথা মনে পড়লে শ্রাবণের মন খারাপ হয়, কিন্তু সিমলা এসেই তার মন ভালো করে দেয়। পরিশেষে খুব সুন্দরভাবে জীবন কাটছে শ্রাবণ ও তার পরিবার। এভাবে চলতে থাকে তাদের খুনসুটির দিন। কিন্তু হঠাৎ করে একদিন সমাপ্ত। তো বন্ধুরা, এতদিন যাবৎ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, কি ভেবেছেন গল্প এখানেই শেষ? অবশ্যই না, খুব তাড়াতাড়ি সিজন 3 নিয়ে আসতেছি। সেই